আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে কি? মানে আমি স্ক্রিন শেয়ার করলাম। ইয়েস স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো আজকে আমাদের টপিক হলো যে আমাদের যে প্রোগ্রামটা চলছিল, তো আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেল এর বেসিক গুলো আমরা জানবো। তো আমার পরিচয় আমি গতদিনও দিয়েছিলাম। তো আজকেও আবার যারা কেউ যদি নতুন থাকো তাদের উদ্দেশ্যে বলি যে আমি মোহাম্মদ খালিদ শাকিব। তো মাইক্রোসফটে আমি বেটা স্টুডেন্ট লার্ন অ্যাম্বাসেডর হিসেবে আছি। এছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব আছে, ইউনিভার্সিটি ইনোভেশন হাব। তো ওইখানেও আমি মেন্টর হিসেবে আছি। তো যাদের আসলে বিজনেস বা স্টার্টআপ এই ধরনের জিনিসগুলোতে আগ্রহ আছে, তারা কিন্তু আমাদের এটাতে জয়েন করতে পারো। তো আমাদের 25 তারিখে আমাদের এটাতে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। আর আমি একটা পোস্টও দিয়েছিলাম কিছুদিন আগে, দেখেছো হয়তো অনেকেই, যে আমাদের ভার্সিটির 6 তলাতে যেই ফাঁকা জায়গাটা আছে, ওইখানে কিন্তু আমাদের ইনোভেশন হাব হবে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব। তো যারা আসলে বিজনেস বা স্টার্টআপ করতে আগ্রহী, ওদের অফিস কিন্তু এখানে দেওয়া হবে, মানে ফ্রিতেই তুমি একটা অফিস পাবা, বা আরো ট্রেনিং বা অন্যান্য সুযোগ সুবিধা ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। তো যাদের এইগুলোতে আগ্রহ আছে তারা ওইটাতে পার্টিসিপেট করতে পারো। তো এছাড়াও আমি লেকচারার হিসেবে আছি আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েরই সিএসসি ডিপার্টমেন্টে। তো আমাদের আজকে যে টপিকগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে যে আমাদের মাইক্রোসফট এক্সেল এর ইন্ট্রোডাকশন, তারপরে আমাদের ওয়ার্কশিট, তারপরে সেল, রো, কলাম এইগুলা, তারপরে ফর্মুলা, ফাংশন, বিভিন্ন চার্ট, তারপরে শর্টিং কিভাবে করে, আবার আমাদের লাস্টে আমরা এই শিটগুলোকে প্রিন্ট কিভাবে করব। মানে মাইক্রোসফট এক্সেল এর একদম বেসিক যে কাজগুলো আছে ওইগুলাই কিন্তু আমরা আজকে শিখব। আমি আমার পুরো স্ক্রিনটাই শেয়ার দেই, নাহলে হয়তো আবার এক্সেল দেখা যাবে না। আচ্ছা, তো আমাদের গতদিন বলেছিলাম যে আমাদের মাইক্রোসফট 365, তো এইটার মধ্যে কিন্তু অনেকগুলা সফটওয়্যার আমাদের আছে। তো গত ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে শিখেছিলাম। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানবো। তো মাইক্রোসফট এক্সেল হচ্ছে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করার একটা সফটওয়্যার। যে ধরো, আচ্ছা এক্সাম্পল গুলা পরে দেই, মানে আমি আগে সফটওয়্যারটা দেখাই। যে আমাদের ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট এক্সেল। আমাদের এই যে উইন্ডোজ আইকনটা আছে, এই আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে তারপরে যদি আমরা এক্সেল লিখি, তাহলে দেখো যে এক্সেল নামে কিন্তু আমাদের একটা সফটওয়্যার দেখাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার। তো এইটাতে কিন্তু অনেকগুলা টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেট গুলো আমরা পরে দেখবো, তাও একবার বলে নেই। যে ধরো আমাদের যে ক্যালেন্ডার আছে, বা ধরো প্রতি মাসে কে কত টাকা খরচ করছি, বিভিন্ন কোম্পানিতে বেতন কিভাবে দেয়, বা ধরো পে স্লিপ গুলা কিভাবে জেনারেট হয়, এগুলা সবই কিন্তু আমাদের এক্সেল এর মাধ্যমেই করা হয়। আমরা যে বেসিক কাজ দেখছি, তো ওই জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে শুরু করব। তো তোমাদের যাদের যাদের পিসি আছে বা ল্যাপটপ আছে, তারা একটু আমার সাথে ট্রাই করার চেষ্টা করিও। তাহলে দেখবা যে জিনিসগুলা নিজেরাও একটু ভালো মতো বুঝতে পারবা। আর যাদের নাই, মোবাইলেও এটা প্র্যাকটিস করতে পারো। আমাদের প্লে স্টোরে গিয়ে যদি তুমি মাইক্রোসফট অফিস লেখো, অথবা গুগলের একটা গুগল শিট আছে, ওইটা দিয়েও কিন্তু এই কাজগুলো করা যাবে। আমরা যে মাইক্রোসফট এক্সেল এর কাজ করছি, এইটা কিন্তু মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার। আর গুগলেরও এই ধরনের একটা সফটওয়্যার আছে, ওইটার নাম হচ্ছে গুগল শিট। তো দুইটাতে মোটামুটি সেম কাজই করা যায়, মানে অল্প কিছু ডিফারেন্স আছে আর কি। তো আমরা এক্সেল এর কাজটাই দেখি, যে আমরা এক্সেল আগে লিখবো এখানে, তারপর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক, তো দেখো এটাকে কিন্তু আমরা বলছি ওয়ার্ক বুক। তো ওয়ার্ক বুক কি জিনিস এটা আমরা একটু পরে বলছি। তো এখানে সবাই ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক এইটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই ধরনের একটা পেজ কিন্তু আসবে, যে এইটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস। তো এইখানে এখন কি কি আছে এটা একটু আমরা দেখি, যে আমাদের মাইক্রোসফট এক্সেল এর ওভারভিউতে আমাদের কি কি আমরা দেখতে পাচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম দেখেছিলাম ওই রকমই প্রায় অনেকটা এর ফাংশন গুলা। তো উপরের এই অংশটা, এইটাকে আমরা বলি রিবন। মানে এই যে আমাদের যতগুলা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এইগুলাকে আমরা বলি রিবন। তারপরে প্রোগ্রাম ফ্রেম। তো আমরা যে সেভ করব বা কোনো ফাইলকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব, তো এইগুলা হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্রেম। তো তারপর আছে আমাদের মেনু ট্যাব।
মানে আমাদের রিবনে যে জিনিসগুলো আছে তার উপরে যে এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এইগুলা হচ্ছে আমাদের মেনু। মানে এক একটা মেনু, মানে হোমে ক্লিক করলে আমাদের অনেক ধরনের অপশন দেখাবে, ইনসার্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন দেখাবে। তো এটাকে আমরা বলছি মেনু ট্যাব। তারপরে আসছে রিবন। তো এই অংশটা হচ্ছে আমাদের রিবন, যেখানে আমাদের বিভিন্ন অপশনগুলো আছে। তারপরে আছে আমাদের সেগমেন্ট। তো এইখানে আমাদের যে এই যে ক্লিপবোর্ড, মানে কপি পেস্ট, এইগুলা হচ্ছে আমাদের ক্লিপবোর্ডের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে একটা সেগমেন্ট। আর আমরা যে জিনিসগুলো লিখবো ওইগুলো আমাদের ফন্টের মধ্যে পড়ে, বা লেখার সাইজ, লেখার কালার। তো এটা হচ্ছে ফন্টের সেগমেন্ট। আর এই যে আমাদের লেখাগুলো ডান দিকে থাকবে নাকি বাম দিকে থাকবে, যেগুলো আমরা গতদিন ওয়ার্ডে শিখেছিলাম, এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্টের সেকশন। তো এটা হচ্ছে স্টাইলের, এটা সেলের, এটা এডিটিং এর। তো এই ধরনের বিভিন্ন কিন্তু আমাদের সেগমেন্ট আছে। তারপরে আমাদের আছে ফর্মুলা বার। তো এইটা হচ্ছে আমাদের সূত্র লেখার। যে মাইক্রোসফট এক্সেলে আমার মেইন কাজই কিন্তু সূত্র লেখা। যে আমি যদি লেখালেখির কাজ যদি করতে চাই, তাহলে তো আমার জন্য মাইক্রোসফট ওয়ার্ড আছে। কিন্তু আমি যদি তাহলে আমার মাইক্রোসফট এক্সেল এর কি দরকার? তো আমাদের এক্সেল এর মেইন কাজই হলো বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেওয়া, যাতে আমার কাজগুলা আরো সহজে হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা বার, যেখানে আমরা বিভিন্ন সূত্রগুলা লিখবো। তারপরে আছে এইখানে ওয়ার্ক স্পেস, মানে এই যে আমাদের যতগুলা ফাঁকা ঘর আছে, এইগুলা প্রত্যেকটাকে বলছি আমরা এক একটা ওয়ার্ক স্পেস। তারপরে আছে শীট ট্যাব। তো আমাদের এই মাইক্রোসফট এক্সেলে কিন্তু বিভিন্ন শীট থাকে। মানে শীট মানে বলতে পারো বিভিন্ন পেজ। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম ইন্টার চাপলে নতুন পেজ আসতো, তো ওইরকম এইখানে বিভিন্ন আমাদের শীট আছে। তো এখানে প্লাস আইকন একটা থাকে নিচের দিকে, একেবারে নিচের দিকে। এখানে যদি আমি প্লাসে ক্লিক করি, তাহলে কিন্তু নতুন একটা শীট বা নতুন একটা পেজ আমি পাবো। তারপরে সবার লাস্টে আছে আমাদের স্ট্যাটাস বার। তো এইটার আমাদের সেরকম ব্যবহার হয় না। আর এইদিকে আমাদের আছে ভিউ আর স্লাইডার। মানে আমরা যদি জুম করতে চাই, তাহলে আমরা এই স্লাইডারটাকে ডান দিকে টানবো, আর যদি ছোট করতে চাই, তাহলে এটাকে আমরা বাম দিকে ক্লিক করব। এইখানে একটা লিংক দিয়ে দিয়েছি। তো এইখানে আমাদের এই অপশন গুলা তোমরা আরো ভালো মতো পাবা আর কি। এই লিংকটা তোমাদের পিডিএফ শেয়ার করে দিব, তো এই লিংকটা দেখতে পারো। মানে এই জিনিসগুলো আরো ডিটেলসে দেওয়া আছে এই লিংকটা, ওয়েবসাইটটাতে। বা ধরো কেউ যদি গুগলে সার্চ দাও বা চ্যাট জিপিটিতে সার্চ দাও, তাহলেও কিন্তু এগুলা ডিটেলস সবাই পেয়ে যাবা, যে আমাদের এক্সেলে আসলে কি কি ইন্টারফেস বা টুলস গুলা থাকে। তো এরপরে আমি একটু আগে যেটা বলছিলাম, যে ওয়ার্ক বুক আর ওয়ার্কশিট, তো এই দুইটার পার্থক্য কি, এটা আমাদের একটু জানতে হবে। যে মাইক্রোসফট ওয়ার্ড বুক কি জিনিস, আবার মাইক্রোসফটের ওয়ার্কের শিট কি জিনিস এক্সেলে। তো ওয়ার্ক বুক মানে, বুক মানে তো বই, এটা আমরা সবাই জানি। তো একটা বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো অধ্যায় থাকে। তো এই যে মাইক্রোসফট এক্সেল, এটা ধরো পুরাটা একটা বই, মানে এটা হচ্ছে ওয়ার্ক বুক। তো এর মধ্যে যতগুলা অধ্যায় আছে, ওইগুলা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কশিট। মানে এইখানে দেখো, এইখানে যেটা বললাম, যে আমাদের এইখানে যেটা বললাম, যে এটা হচ্ছে আমাদের শীট ট্যাব। শীট মানে এক একটা পেজের মতো, যে একটা পেজ, তারপরে আরেকটা পেজ, আরেকটা পেজ। তো এই যে এরকম যতগুলো পেজ থাকবে, সেইগুলো হচ্ছে আমার ওয়ার্কশিট। আর সবগুলা শীট মিলিয়ে আমাদের হচ্ছে ওয়ার্ক বুক। মানে আমাদের মাইক্রোসফট এক্সেল এর ফাইলটাকে আমরা বলছি ওয়ার্ক বুক। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের ক্লাস রুটিনের এক্সেল শিট। তো যারা আমাদের সিএসসি ডিপার্টমেন্ট থেকে আছে, তারা সবাই এটার সাথে পরিচিত, কারণ আমাদের রুটিন গুলা মানে অনলাইনে শেয়ার করা হয়। তো মানে যেহেতু এটা সচরাচর আপডেট হয়, তো এইটা হচ্ছে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের রুটিন, যেটা কিন্তু এক্সেলে করা। তো দেখো এক্সেলে কত সুবিধা, যে আমি ফার্স্ট সেমিস্টারের এ সেকশনের কখন কোন ক্লাস আছে, এইখানে কিন্তু আমি এক্সেলে এই জিনিসটা বানিয়ে নিতে পারছি, যে এইখানে কয়টার সময় কোন ক্লাস আছে। তো আবার ধরো এখানে কিন্তু আমি সার্চও করতে পারবো, যে ধরো আমার নাম হচ্ছে মোহাম্মদ খালিদ সাকিব, তা আমার শর্ট ফর্ম হচ্ছে এমকেএস। তাহলে আমি যদি কন্ট্রোল এফ দেই, তাহলে আমার এখানে সার্চ অপশন আসছে। আমি যদি এমকেএস লিখি, তাহলে কিন্তু এখানে দেখো চলে আসছে যে আমার আছে 9 সেমিস্টারের এ সেকশনে ক্লাস আছে 1:30 থেকে 3টা পর্যন্ত। তো দেখো এক্সেলে আমি খুব সহজে সার্চ করে কিন্তু বের করে নিতে পারছি আমার কখন কোন ক্লাস আছে। তো এই যে আমি এই ক্লাসটা দেখলাম, এইটা হচ্ছে আমার বৃহস্পতিবারের দিন আছে। তো এইখানে দেখো সানডে আছে, তারপরে মানডে আছে, এইগুলা কিন্তু এক একটা পেজ।
তো এই পেজগুলোর নাম আমার এই যে রিনেম করে এখানে সানডে দেওয়া আছে, এটা মানডে দেওয়া আছে। তো সানডে, মানডে, টুইসডে এগুলা হচ্ছে আমার এক একটা ওয়ার্কশিট। তো আর এই যে পুরো আমার রুটিনটা, যে এটার নাম হলো ক্লাস রুটিন স্প্রিং 25। তো এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক বুক, মানে এই ক্লাস রুটিনটাই হচ্ছে আমাদের ওয়ার্ক বুক। আর এখানে প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের ওয়ার্কশিট। তো এই এক্সেলে কিন্তু আমাদের আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, যে আমরা যদি আমাদের রুটিনের নিচের দিকে যাই, তাহলে দেখো এই রুটিনে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কোন রুমটা কবে ফাঁকা আছে। যে আমাদের এই যে 314 নম্বর রুমটা, এইটা আমাদের রবিবারের দিন 1:30টা থেকে 3টা পর্যন্ত ফাঁকা আছে, ওই জন্য এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এইটা কিন্তু আমাদের এক্সেলেই করা, যে আমি যখন এই ফাঁকা ঘরে যেই ধরো যে এখানে ধরো সেল ল্যাব, এসইএল ল্যাব, মানে এইটা আমাদের সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের ফাঁকা আছে। তো এইটা যদি আমি এইখানে যদি ধরো এই 313 জায়গায় যদি আমি এসইএল করে দেই, তখন কিন্তু আমাদের এইটার অ্যাভেলেবল থাকবে না, তখন আমাদের 311টা অ্যাভেলেবল হয়ে যাবে। আছে যে কোন ফর্মুলা ইউজ করে আমাদের এই কাজটা করা হয়েছে। তো এই যে আমি একটা সূত্র লিখলাম এক্সেলে, এইটার কারণে আমার কি হলো, যে আমার কিন্তু একটা কাজ সহজ হয়ে গেল, যে তোমার এক্সেলটা দেখেই তুমি জেনে নিতে পারছো যে তোমার কোন রুমটা এখন ফাঁকা আছে, তোমাকে কিন্তু পুরো রুটিনটা চেক করতে হচ্ছে না। তো এইটা কিন্তু একটা বিশাল সুবিধা। তো এই ধরনের অনেক সুবিধা আমাদের মাইক্রোসফট এক্সেলে আছে। তো আমরা আগে বেসিক জিনিসগুলো শিখি, তারপরে ইনশাল্লাহ আমরা নিজেরা স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। স্যার কোনো কথা আচ্ছা, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, কেউ পাচ্ছি। জি মনে স্যার, হয় এখন শোনা যায়। শোনা যায়। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আমাদের যেটা দেখলাম, আমাদের ক্লাস রুটিনটা দেখালাম, ওটা তো শুনতে পেয়েছো তাই না, যে ক্লাস রুটিনটা আমাদের কিভাবে কাজ করছে? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ তো স্যার, শুনতে পাইছি। আচ্ছা, ধন্যবাদ। তো এবার আমরা দেখবো যে আমাদের ওয়ার্কশিটে সেল, রো, কলাম এইগুলা কোনটা আমাদের কিভাবে কাজ করে, যে সেল কোনটাকে আমরা বলছি, রো কোনটাকে বলছি, কলাম কোনটাকে বলছি, আবার এইগুলো আমরা সিলেক্ট কিভাবে করব, এইগুলা আমরা এখন জানবো। তো আমরা যে মাইক্রোসফট এক্সেল অন করলাম, তো এই যে উপরের দিকে এ বি সি ডি ই এফ, এই জিনিসগুলা এক একটা হচ্ছে কলাম। যে দেখো, আমি যখন জি তে ক্লিক করছি, পুরা এই লম্বা ভাবে সবই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই জি হচ্ছে আমার একটা কলাম, এই লম্বা গুলাকে আমরা বলি কলাম। আর এই যে 1 2 3 4 5 এইগুলা হচ্ছে আমাদের রো, মানে এই যে আনুভূমিক ভাবে আমি যদি 3-এ ক্লিক করি, দেখো এই 3-এর সোজাসুজি যত যা আছে সবই কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের রো। তাহলে আমাদের সেলটা কি জিনিস? তো সেল হচ্ছে এই যে আমাদের চারকোনা বক্স আছে, যে যতগুলো আমাদের চারকোনা বক্স আছে, এইগুলা হচ্ছে আমাদের সেল। আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট করে দিও, কারণ হয়তো অন হয়ে গেছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের এক একটা সেল। আচ্ছা, তোমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আছে সম্ভবত, তুমি লিভ নিয়ে আরেকবার জয়েন করতে পারো। আচ্ছা, তো আমাদের সেল হচ্ছে এইটা। তো এই আচ্ছা, তো এটা হচ্ছিল আমাদের সেল। তো এই সেলে আমাদের সেলের প্রত্যেকটা সেলের কিন্তু একটা অ্যাড্রেস আছে। এই যে আমাদের একটা সেল, এইখানে যে আমি ক্লিক করলাম, তো এটার অ্যাড্রেসটা কত? তো এই যে দেখো, কলাম বরাবর এইটার নাম হচ্ছে না হচ্ছে এইচ কলামে, তো এইটা হচ্ছে আমাদের এইচ কলামে। রো বরাবর এইটা হচ্ছে 9, মানে 9-এর সোজাসুজি এইটা আছে। তাহলে এই সেলটার আমার অ্যাড্রেস হলো, দেখো এইখানে কিন্তু লেখা আছে যে H9।
এটা হচ্ছে আমার এই সেলের অ্যাড্রেস। বা ধরো আমি যদি G5 আমি যদি G5 দেই তারপরে যদি ইন্টার চাপি তাহলে দেখো এই যে এটা কিন্তু আমার এখানে চলে আসলো, মানে এটা হচ্ছে G আর এইদিকে হচ্ছে 5, মানে কলাম আর রো বরাবর আমি কিন্তু সেলগুলা পেয়ে যাচ্ছি। তো আবার যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখো এইটার অ্যাড্রেস হচ্ছে L6, মানে আমার এল কলামে এইদিকে আর 6 হচ্ছে এইদিকে। তো এই বরাবর এইখানে আমাদের এই সেলটার অ্যাড্রেস হচ্ছে L6। এইটাই হচ্ছে আমাদের সেল, রো আর কলাম। হচ্ছে আর আমার এখানে হচ্ছে স্ক্রিন ওই শুরু থেকে একটাই দেখাচ্ছে, কোনো চেঞ্জ দেখাচ্ছে না। সমস্যা হচ্ছে মাইক্রোসফট এক্সেল দেখাচ্ছে না বাকিদের? ইয়েস স্যার। স্যার দেখাতেছি। দেখতে তো পাচ্ছি স্যার। স্যার ঠিকই আছে। আচ্ছা, তো যার একটু প্রবলেম হচ্ছে সে একটু মানে লিভ নিয়ে আরেকবার জয়েন করতে পারো, হয়তো নেটওয়ার্কের সমস্যা তোমার। ওয়ার্ড বুক আর ওয়ার্ড প্রসিডার আপু আপনি একবার ক্যাশ মেমরি ডিলিট করে দেখতে পারেন মাইক্রোসফট টিমস এর। একটু লিভ ঠিক আছে, নিয়ে স্যার। আরেকবার জয়েন করো, সমস্যা নাই, আমাদের এটা রেকর্ডিং হচ্ছে, মানে যে জায়গাটা মিস যাবে ওটা পরে দেখে নিতে পারবা। আচ্ছা, তো এইবার আমাদের এই সেলগুলো আমরা কিভাবে সিলেক্ট করব? তো এই যে দেখো, এই যে আমি যদি একটা সেলের উপরে ক্লিক করি তারপরে যদি আমি কন্ট্রোল চাপি, এই যে আমাদের কন্ট্রোল বাটন আমাদের কিবোর্ডে, এই যে আমি একটা সিলেক্ট করলাম, তারপরে আমি কন্ট্রোল চাপলাম, তারপরে যদি আমি আরেকটা চাপি, তারপরে এইভাবে আরেকটা চাপি, তো এইভাবে দেখো যে এই জিনিসগুলো কিন্তু কালার হয়ে থাকছে। মানে কন্ট্রোল চেপে আমি যদি কোনো সেল সিলেক্ট করি তাহলে আমার প্রত্যেকটা ঘরই আমার সিলেক্ট হবে। এটা গেল কন্ট্রোলের কাজ। এরপরে আছে শিফটের কাজ, মানে আমি একটা যদি সিলেক্ট করি তারপরে যদি আমি শিফট চাপি, যে কিবোর্ডের শিফট বাটন, তারপরে যদি আমি অন্য কোন জায়গায় চাপি তাহলে দেখো পুরাটাই আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরকম একটাতে ক্লিক করার পরে আমি যদি শিফটে চাপি তাহলে আমার এরকম, মানে কন্ট্রোলে আমার সিঙ্গেল ভাবে সিলেক্ট হবে, আর শিফট দিয়ে আমার একসাথে সবগুলা সিলেক্ট হবে। যে আমার শুরুতে আমি এইখানে শিফট দিলাম, তারপরে যদি আমি এইখানে শিফট চাপি তাহলে এখান থেকে এইখানে যতগুলা ঘর আছে সবগুলাই কিন্তু আমাদের সিলেক্ট হবে। যে আমি এইখানে ক্লিক করলাম তাই এখান থেকে এখানে সবগুলা ঘরই আমার সিলেক্ট হয়ে গেল। তো এইটা ছিল আমাদের সেল সিলেক্ট করার একটা ফাংশন। আচ্ছা, তো আচ্ছা, তো এইবার আসছে আমাদের 3 নাম্বার টপিক, যা আমাদের এক্সেল এর মেন কাজই তো ছিল আমাদের বিভিন্ন ফাংশন বা ফর্মুলা নিয়ে কাজ করা। তো এইটা আমরা কিভাবে করব, যে আমাদের বিভিন্ন ফাংশন বা ফর্মুলা এইটা আসলে কিভাবে কাজ করছে। তো এইবার আমাদের একটা এক্সেলে ধরো কিছু লিখি, যে আমাদের এক্সেলে এখানে তো আমরা কিছু লিখতে পারবো, যে 5, 10, ধরো যে আমি বিভিন্ন ভ্যালু গুলা লিখলাম। তো এই জিনিসগুলা যোগ করা, বিয়োগ করা, গুণ করা, এইগুলা কিন্তু আমাদের সহজেই মাইক্রোসফট এক্সেলে করা যায়, মানে যে জিনিসগুলো আমাদের ওয়ার্ডে কিন্তু সহজে করা যায় না। তো এটা আমি কিভাবে করব? তো জাস্ট ধরো আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা বা ফাংশন আছে, যে তো আমাদের যোগ করার জন্য যেটা করতে হবে, যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করো না কেন প্রথমেই তোমাকে ফর্মুলাতে আগে একটা ইকুয়াল দিয়ে দিতে হবে, মানে কিবোর্ডে আমার ইকুয়াল সাইনটা দিয়ে দিতে হবে, যে সমান যেটা আছে ওইটা আমরা দিয়ে দিব। তারপরে এবার দিতে হবে কোন কোন সেলের সাথে কোন সেলের তুমি যোগ করতে যাচ্ছ। ধরো তুমি এই যে এই সেলটার সাথে, এই যে আমি যদি সমান চাপি, ইকুয়াল বা চাপি, তারপরে আমি যেই সেলটাতে ক্লিক করব ওইটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর তুমি যোগ করবা, গুণ করবা না ভাগ করবা ওইটা কিন্তু দিয়ে দিতে হবে। যে ধরো আমি যোগ দিলাম, যে আমি এডিশন দিলাম, এইবার আমি এইটা যদি সিলেক্ট করি, যে দেখো আমি যদি এই 19 এইটা যদি সিলেক্ট করি তাহলে দেখো এই ঘরটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইবার যদি আমি কিবোর্ডের
কিবোর্ডের এই যে ইন্টার বাটন ক্লিক করি তাহলে দেখবা যে এইটা আর এইটা যোগ করে কিন্তু আমাকে দেখাবে। দেখো এই যে 10 আর 19 যোগ করে হচ্ছে আমার 29। তো এইটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। অথবা তুমি যে কোনো জায়গায়, যে ধরো আমি এইখানেই নিয়ে নিলাম, যে এইখানে আমি ইকুয়াল দিলাম, তারপরে আমি যে রেজাল্টটা পেলাম ওটাই ধরো সিলেক্ট করছি, যে এই যে 29, এই 29 থেকে আমি এখন বিয়োগ করব 29 মাইনাস 5, তারপরে ধরো আবার প্লাস করব, যে প্লাস ধরো 38। তো এইটা দেখো এই যে প্রত্যেকটা সেলের অ্যাড্রেস কিন্তু আমার লোকেট হয়ে যাচ্ছে, যে G5 এ আছে আমাদের 38। তো এবার যদি আমি ইন্টারে ক্লিক করি তাহলে দেখো যে আমার ক্যালকুলেট করা ভ্যালুটা কিন্তু এখন 62 এইখানে দেখাচ্ছে। তো এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলা কিন্তু আমরা করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তো যখন আমরা দেখো যে এইখানে আমি যখন 19-এ ক্লিক করছি তখন দেখো এই যে fx, তো এইখানে কিন্তু 19ই লেখা আছে, বা ধরো 38-এ ক্লিক করছি তখন কিন্তু 38ই লেখা আছে। কিন্তু যখন আমি এই যে 29-এ ক্লিক করছি তখন দেখো এই যে f5 প্লাস j5, তো এই জিনিসগুলা কিন্তু আমাকে দেখাচ্ছে, যে কারণ এখানে আমার একটা ফর্মুলা আছে। আবার ধরো 62, তো এই যে যখন 62-তে আমি ক্লিক করছি তখন দেখো যে এই জিনিসটা কিন্তু আমাকে দেখাচ্ছে, যে কত কত সংখ্যা যোগ করা আছে ওইটা কিন্তু আমার এখানে নাই। মানে আমার এখানে দেওয়া আছে যে কত নাম্বার সেলে আমি যোগ বিয়োগ করছি। তো এক্সেল এর আবার আরেকটা সুবিধা দেখো, যে এই যে আমার এখানে 38 ছিল, এটাকে যদি আমি 40 করে দেই তাহলে দেখো এইটার আর এইটার দুইটার ভ্যালুই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি এখন 40 দিলাম, যে 38 আছে এটাকে আমি 40 করলাম, তারপরে যদি আমি ইন্টার দেই দেখো এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, আচ্ছা এইটা যদি আমরা এই যে দেখো এইটা কিন্তু চেঞ্জ হয়েছে, যে এর আগে কি ছিল, এর আগে আমাদের 38 ছিল, এইটা আমাদের 62 ছিল। তো যখন আমি এটাকে 40 করছি তখন দেখবা যে এই ভ্যালুটা চেঞ্জ হবে। এই যে এটা কিন্তু আমাদের অটোমেটিক 64 হয়ে গেল। কিসের জন্য হলো দেখো, এইখানে কিন্তু এই যে এইটাতে কিন্তু আমাদের এইটা 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 এই তিনটা সেল নিয়ে কাজ করা হয়েছিল, ওই জন্য আমাদের অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরো এইটা যদি আমি 10 থেকে 11 করি তাহলে কিন্তু এটা আমার 30 হয়ে যাবে। দেখো এটা কিন্তু 30 হয়ে গেল। মানে আমার সেলের ভ্যালু চেঞ্জ করলে আমার ক্যালকুলেশনের ভ্যালুগুলা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের একটা বেসিক ফর্মুলা। তো এছাড়াও আমাদের বেশ কিছু ফাংশন আছে, যে আমাদের আচ্ছা, তো এইখানে যে সেল গুলা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা করতে পারি। এখানে আমি যোগ বিয়োগ দেখাইলাম, গুণ ভাগও কিন্তু একইভাবেই করা যায়। তো আমাদের কিছু যোগ বিয়োগ গুণ ভাগের আমাদের ফাংশন আছে। তো ফাংশন গুলো আমরা এখন দেখি। তো সাম মানে আমরা সবাই জানি যে সাম মানে হচ্ছে যোগ করা, এভারেজ মানে হচ্ছে ভাগ করা, মিনিমাম মানে হচ্ছে ছোট ছোট, আর ম্যাক্সিমাম মানে হচ্ছে সব থেকে যেটা বড়। তো এই জিনিসগুলা কিন্তু আমার মাইক্রোসফট এক্সেলে খুব সহজভাবে করা যায়, যে জাস্ট একটা ফাংশন দিয়ে দিলেই হয়। আমরা এখন ফাংশন গুলা দেখবো। ধরো এই যে এতগুলা আমি এই যে এখানে আমি কি করলাম, যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সিলেক্ট করে কিন্তু আমি যোগটা করলাম। তো আমার যদি ধরো ডাটা অনেকগুলা থাকে, আমি একটা ফাইল ওপেন করি। আচ্ছা, ধরো আমি এখান থেকে, মানে এটা একটা টেমপ্লেট মাইক্রোসফট এক্সেল ফাইল, এটা ডাউনলোড করা। দেখো এখানে কিন্তু অনেকগুলা কলাম আছে, আবার অনেকগুলা ভ্যালু আছে। যে এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা সেলস প্রাইস, গ্রোসারি সেলস, মানে এটা ধরো একটা ফিনান্সিয়াল স্যাম্পল, মানে একটা কোম্পানির কিছু ডাটা। এখান থেকে ধরো আমি কিছু ডাটা নিয়ে নিলাম, কপি করে নিলাম, তারপরে এই যে আমাদের প্লাস আইকনটা আছে, এই প্লাসে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। তখন এটা কি হলো, যে শীট 1 আর এটা হচ্ছে আমাদের শীট 2। তারপরে এখানে যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু আমার ভ্যালুগুলো চলে আসছে। তো দেখো আমাদের ভ্যালুগুলা কিন্তু চলে আসছে। তো এই ভ্যালুগুলা আমাদের কিন্তু অন্য ফরম্যাটে, যে ধরো ডলার মানে কারেন্সি ফরম্যাটে নেওয়া আছে। তো ফরম্যাট চেঞ্জটা আমরা একটু পরে দেখাচ্ছি যখন এটা আছে। তো ধরো যে এই যে যোগ যে করব, যে আমার কোম্পানির এতগুলা যোগ, মানে এতগুলা আমার
ধরো এখানে কতগুলা রো আছে, প্রায় ধরো দেখো যে 701টা ইনফরমেশন আছে। তো এতগুলা যদি আমি একটা একটা করে যোগ করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। তো এই জন্য আমাদের এক্সেলে কিন্তু অনেকগুলা ফাংশন দেওয়া আছে যে তুমি জাস্ট এইটাকে সিলেক্ট করবা, যে প্রথমে একটা সিলেক্ট করবা, তারপরে নিচের দিকে টানবা, এরপরে দেখো এই যে এখানে একটা সামের সিম্বল দেওয়া আছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, তারপরে যদি আমি সাম দেই, তাহলে এই যে দেখো আমি সাম দিলাম, এইখানে কিন্তু একটা নতুন লাইন চলে আসছে। এই লাইনে কি হচ্ছে, সবগুলা যোগ করে কিন্তু আমার এই ভ্যালুটা আসছে। ধরো আমি যদি একটা ভ্যালু চেঞ্জ করি, এখন যদি আমি এখানে 5 দেই, তাহলে এই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরো 5 দিলাম, দেখো এই যে এই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে এটা ছিল 65, এখন কিন্তু এটা 29 হয়ে গেছে। ধরো এটা যদি আমি 1 করে দেই, দেখো এই যে এখানে কিন্তু ভ্যালু আমাদের চেঞ্জ হচ্ছে। তো এইটার কাজ হলো আমাদের সাম। এখানে আসলে কি ফর্মুলা আমাদের ইউজ হচ্ছে, এই যে আমরা কিন্তু ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি লিখেছে, যে ইকুয়াল, মানে আমি যেটা বললাম যে মাইক্রোসফট এক্সেলে আমরা যেই ফর্মুলা ইউজ করি না কেন, প্রথমে আমাদের এই ইকুয়াল সিম্বলটা আমাদের দিতে হবে। যে ইকুয়াল প্রথমে দিলাম, তারপর আমরা যেহেতু যোগ করব ওই জন্য আমরা লিখলাম সাম। তারপর আমরা ব্র্যাকেটে দিলাম যে কোন কলাম, মানে কোন সেল থেকে কোন সেল। তো এইখানে আবার একটা জিনিস জেনে রাখবা যে এই যে E1, তারপরে আমরা কি দিয়েছি, কোলন। তো E1 কোলন E11, মানে এইটার মানে হলো E1 থেকে E11 সবগুলাই। ধরো আমি যদি এখান থেকে E5 করে দিতাম, E1 থেকে E5, E1 থেকে E5, তাহলে দেখো যে এইখানে কিন্তু এটা দেখাচ্ছে যে E5 হলো এটা। তো E1 থেকে E5 আমার সিলেক্ট হয়েছে। এবার যদি আমি ইনসার্ট করি, তাহলে দেখো এইখানে যে যোগ করা ভ্যালুটা দেখাচ্ছে, এটা কিন্তু এই 5টা যোগ করে এখানে দেখাচ্ছে। E1 থেকে E5 মানে সবগুলা কিন্তু আমার যোগ করছে না। তো এইটা গেল আমাদের সামের। তো এবার যদি আমি এই সবগুলার মধ্যে থেকে কোনটা বড় কোনটা ছোট এইগুলা যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের এইখানে আরো বেশ কিছু আমাদের ফাংশন আছে। এই যে আমাদের অ্যাভারেজ, তো অ্যাভারেজ মানে কি, যে সবগুলা যোগ করে আমাকে যতগুলা সংখ্যা আছে সব তা দিয়ে ভাগ করে দিবে। আমি যদি অ্যাভারেজে ক্লিক করি, তাহলে দেখো অ্যাভারেজে হচ্ছে আমাদের $22,000। আবার যদি আমি কাউন্ট নাম্বারস করি, তাহলে দেখো কাউন্ট নাম্বারে কি করছে, যে আমার কতগুলা আমি মানে কতগুলো আমার রো আছে। আচ্ছা এই দুইটা ডিলিট করে দিই। তো এই যে আমি যদি সবগুলা সিলেক্ট করি, তারপরে যদি কাউন্ট নাম্বারসে ক্লিক করি, তাহলে কিন্তু আমার দেখাচ্ছে যে আমার কতগুলা রো এখানে ছিল, মানে এখানে 11টা রো আমার ছিল। এই কাউন্ট নাম্বারে আমাদের রো গুলা কাউন্ট করে দেয় যে কতগুলা রো আমাদের ছিল। আবার ধরো এখানে আছে ম্যাক্স আর মিন। তো আমি যদি এখানে ম্যাক্স মিনিমাম দেই, মিনে যদি ক্লিক করি, তাহলে এই সবগুলা টাকার মধ্যে কোনটা আসলে কম ওইটা আমাকে দেখাবে। দেখো এই যে এখানে 1 হচ্ছে সব থেকে কম। তো এইটা আসলে করার উদ্দেশ্য কি, যে ম্যাক্সিমাম মিনিমাম এইগুলা করে আমার কি লাভ হবে। যে নরমালি ধরো আমরা স্টুডেন্ট, ধরো তোমরা ধরো স্টুডেন্ট, তো তোমাদের ক্ষেত্রে ধরো বলে দিল যে কার সিজিপিএ সব থেকে কম, বা ধরো একটা কোম্পানির ক্ষেত্রে এরকম এক্সেল শিট থেকে দেখছে যে কোন এরিয়াতে বিক্রি সব থেকে কম হয়েছে। তো কি করবে তখন, জাস্ট এইগুলা ধরো সিলেক্ট করবে, তারপরে এখানে যদি মিনিমাম দিয়ে দেয় তাহলে ধরো 1 চলে আসবে। বা ধরো এই যে 3.5, ধরো 3.6, 3.2, 2.9, ধরো এগুলো ধরো তোমাদের সিজিপিএ। বা ধরো 4 দিয়ে দিলাম একটা। এরকম ধরো অনেকগুলো সিজিপিএ দিলাম। তো সবগুলো সিজিপিএ সিলেক্ট করে যদি আমি ম্যাক্সিমাম দেই, তাহলে দেখো এই যে ম্যাক্সিমাম আমাকে 4 দেখাচ্ছে। আবার ধরো সবগুলা সিলেক্ট করে এবার যদি আমি মিনিমাম দেই, যে মিনিমাম, তাহলে দেখো এই যে 1.5 এটা হচ্ছে আমার মিনিমাম। এইখানে কিন্তু মিনের এই ফাংশনটা কিন্তু আমাদের দেওয়া আছে। এইগুলা হচ্ছে আমাদের বেশ কিছু ফাংশন। এরকম অসংখ্য ফাংশন আমাদের এক্সেলে আছে। তো যেহেতু আমরা বেসিক জিনিসটা শিখাচ্ছি, তো বাকিগুলা তোমরা নিজে প্র্যাকটিস করবা বা নিজে সার্চ করলে দেখতে পাবা। আমরা আজকে যেহেতু আমাদের সময় বেশি না, আমরা বেসিক জিনিসগুলো শেষ করব শুধু।
আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের ডাটা গুলাতে কিভাবে আমরা ফরম্যাটিং করব এবং কিভাবে আমরা চার্ট তৈরি করব। দেখো এই যে আমি যখন একটা কাজ করলাম, তো এইখানে কিন্তু কোনো বক্স হয়ে নাই, তো এই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে না। তো আমি যদি চাই এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো বা এটা নিয়ে একটা টেবিল তৈরি করব, তাহলে আমাকে কি করতে হবে, যে যতগুলা নিয়ে তুমি একটা টেবিল তৈরি করবা ওইগুলাকে সিলেক্ট করবা, যে ধরো আমি এই কয়েকটাকে নিয়ে একটা টেবিল তৈরি করব। এই টেবিলে এখন তুমি বর্ডার দিবা, যে মানে বর্ডার মানে হলো দাগ দিবা। তো এইটার জন্য যেটা করতে হবে, এই যে এইখানে আমাদের একটা বর্ডারের আছে, এইখানে যদি ক্লিক করি দেখো বিভিন্ন স্টাইলের কিন্তু বর্ডার আছে। এটা হচ্ছে বটম বর্ডার, মানে এইটা করলে নিচের দিকে আমাদের দাগ দিয়ে দিবে। দেখো এই যে আমি যখন এটা ক্লিক করলাম, তো দেখো এই যে নিচের দিকে কিন্তু একটা দাগ হয়ে আছে, দাগটা যেহেতু পাতলা বোঝা যাচ্ছে না হয়তো। আবার ধরো এটা হচ্ছে অল বর্ডার, মানে অল বর্ডার মানে হলো যে আমার প্রত্যেকটা সেলে আমার বর্ডার দিয়ে দিবে। দেখো এটাতে যখন আমি ক্লিক করলাম তখন দেখো এখন কিন্তু প্রত্যেকটাতে আমাদের কালো বর্ডার একটা দিয়ে দিয়েছে। তো আবার যদি আমি থিন আউটসাইড বর্ডারে ক্লিক করি, তাহলে এইটাও কিন্তু অনেকটা সেম। তো এইখানে আমাদের বিভিন্ন বর্ডারের কিন্তু স্টাইল দেওয়া আছে। বা ধরো এই যে বর্ডারের দিলা, এই বর্ডারের কালারটা আসলে কি হবে। তো তুমি ধরো লাল কালার দিতে যাচ্ছ, তো এইখানে কিন্তু কালারও দেওয়া যায়। তো এইখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কিনা। আমি যদি জুম করি, তো দেখো আমি যেখানে যেখানে ক্লিক করছি আমার কালারটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। তারপর এইখানে আমাদের আরো বেশ কিছু ফাংশন আছে, যে লাইনের স্টাইল, যে তোমরা যে এই যে যেই যেই বর্ডারটা দিবা ওটা কি একেবারে টানা হবে নাকি ডট ডট হয়ে হবে। এইখানে দেখো আমি যখন সিলেক্ট করছি এটা কিন্তু ডট ডট হয়ে যাচ্ছে, আবার লাল কালারও হয়ে যাচ্ছে যেহেতু আমার লাল কালার সিলেক্ট আছে। এইভাবে কিন্তু আমরা বর্ডার গুলা দিতে পারি। এটা হচ্ছে আমাদের বিভিন্ন বর্ডারের আসলে স্টাইল, তো যার যেটা ভালো লাগে এটা ইউজ করতে পারো। এখানে আমাদের আরো স্টাইল আছে, যেগুলো তোমরা নিজে নিজে একটু এক্সপ্লোর করবা যাদের ল্যাপটপ বা পিসি আছে। আচ্ছা, তো তারপর আছে ডাটার ফরম্যাটিং। তো দেখো এই যে এইখানে আমাদের প্রত্যেকটাতেই কিন্তু আমাদের কি লেখা আছে, যে ডলার সিম্বলটা দেওয়া আছে। তো ডলার সিম্বলের মানে কি, যে এইগুলা আমাদের কারেন্সি ফরম্যাটে আছে। তো আমি যদি এখন চাই যে এগুলো আমার কারেন্সি ফরম্যাটে থাকবে না, আমি অন্য ফরম্যাটে দেখবো, যে প্রত্যেকটাতেই কিন্তু আমার দেখো আমি যখন এইখানে ক্লিক করছি তখন কিন্তু আমার 32,370 দেখাচ্ছে, কিন্তু যখন আমি এইটা থেকে বাইরে যাচ্ছি বা ইন্টার চাপছি তখন কিন্তু বাম দিকে একটা ডলার সিম্বল দেখাচ্ছে। এইটার কারণ হলো যে আমার এই ভ্যালুগুলো আসলে কারেন্সি ডাটা ফরম্যাটে নেওয়া আছে। আমি যদি এইটার ডাটা ফরম্যাটটা চেঞ্জ করতে চাই তখন আমি কি করব, তখন জাস্ট এইটার উপরে ক্লিক করবা, তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবা, তারপরে দেখবা যে এখানে ফরম্যাট সেল নামে একটা অপশন আছে। আমরা যদি ফরম্যাট সেলে ক্লিক করি, তো এইখানে দেখো নাম্বারস, তো নাম্বারস এর এখানে জেনারেল, তারপরে নাম্বার, তারপরে কারেন্সি, এরকম ডেট, টাইম, এরকম কিন্তু অনেক ধরনের অপশন আছে। তো আমি যদি এটা জেনারেল দেই, তারপরে যদি ওকে করি, তাহলে দেখো এইটাতে কিন্তু আর ডলার সিম্বলটা থাকলো না। তো এইটাতে ধরো চেঞ্জ হলো। আবার ধরো এইটাতে যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি, ফরম্যাট করি, তো এটাকে যদি ডেট আকারে দেই তখন কিন্তু ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে দেখো এইটা কিন্তু, যে আমার আগে কি ছিল, যে আগে 16,168 ছিল, ওটাকে যখন ডেটে কনভার্ট করলাম তখন এরকম একটা ডেট হয়ে গেল। আবার যদি ফরম্যাট থেকে টাইম করি তাহলে কিন্তু এটা টাইমে একটা কনভার্ট হয়ে যাবে। তো দেখো বাই ডিফল্ট একটা আমাদের টাইম নিয়ে নিয়েছে। তো এরকম আবার ধরো টেক্সটে নিলে সম্ভবত ওইটাই থাকবে, হ্যাঁ টেক্সটে আমাদের ওইটাই আছে। তো এইভাবে কিন্তু আমাদের এই ডাটা টাইপস গুলা ফরম্যাট করা যায়। আবার আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যে আমাদের মাইক্রোসফট এক্সেলে কিন্তু, যে ধরো আমি এখানে 1 লিখলাম, তো এই যে 1 লিখলাম, তো তোমার যদি 10টা ঘরে যদি 1 লেখা লাগে তাহলে কিন্তু 10 বার তোমাকে এরকম 1 1 এইভাবে কিন্তু লিখতে হবে না, তুমি চাইলে কিন্তু একবারে লিখতে পারো। তো এইটার জন্য যেটা করতে হবে, যে ধরো তুমি এটাতে 1 লিখলা, তারপরে এই যে দেখো কোণাতে কিন্তু একটা 4 কোণা বক্স আছে,
যদি জুম করি, এই যে এইখানে আমাদের 4 কোণা কিন্তু একটা দাগ আছে। এই একের এই কোণা ধরে আমি যদি টান দেই, তাহলে আমি যত দূর টান দিব তত দূরে কিন্তু আমার 1 লেখা হয়ে যাবে। দেখো আমি যত দূরে টান দিলাম তত জায়গায় কিন্তু আমার 1 হয়ে গেছে। যদি আরেকবার দেখাই, এই যে মানে আমি 1 ধরেছিলাম, তো এটাকে আমি যত দূর টানবো তত জায়গায় কিন্তু আমার সেম লেখা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আরেকটা জিনিস, যে ধরো আমি এখানে 1 লিখলাম, তারপরে এখানে যদি আমি 2 লিখি, তো তারপরে যদি এই দুইটা সিলেক্ট করি, তারপরে যদি টান দেই, তাহলে দেখবা যে 1 2 3 4 এগুলা কিন্তু এভাবে মানে ওই স্টাইলটা আমাদের কপি হবে। যে তুমি 1 নিয়েছিলা, যে প্রথমে আমি কি ছিল 1 ছিল, তারপরে এইটা কিন্তু $2 ছিল। তো এইভাবেই পরে 3 নিবে, তারপরে $4 নিবে, তারপরে 5 নিবে, তারপরে $6 নিবে। মানে এই দুইটা যেই স্টাইলে আছে এইটাই আমাদের সিরিয়ালি নিয়ে নিবে। তো এইভাবে এটা নিয়ে নিচ্ছে। বা ধরো 1 2 2 2, এই ধরো 1 1 2 2 এভাবে আমরা নিয়েছি। তো তারপরে যদি আমি আবার টান দেই, আচ্ছা এটা মনে হয় কোনো ক্যালকুলেট করে নিচ্ছে। আচ্ছা আমি নরমালি 1 2 দিয়ে দেখাই। তো ধরো তুমি এরকম একটা দিলা, তারপরে যদি পরের সিরিয়াল গুলা নিজে মানে আর লিখতে না চাও, তাহলে জাস্ট এটা সিলেক্ট করে এখানে টান দিবা, তাহলেই কিন্তু আমাদের এইভাবে সিরিয়ালে 1 থেকে সবগুলো আমাদের লেখা হয়ে যাবে। আবার যদি আমি টান দেই, তাহলে কিন্তু আবার ওই যে 21 থেকে একবারে 47 পর্যন্ত এভাবে কিন্তু আমাদের সংখ্যাগুলো লেখা হয়ে যাবে। তো এইগুলাই হচ্ছে আমাদের কিন্তু এক্সেল এর সুবিধা, যে আমি আমার কাজগুলা খুবই সহজে করতে পারছি, মানে আমি খুব সহজে আমার সিরিয়াল গুলা করতে পারছি। এটাই ছিল আমাদের বর্ডার, কালার, ডাটা ফরম্যাটিং। তো আরো বেশ কিছু আছে আমাদের, যে আমাদের এই যে আমরা যে লেখাগুলা লিখছি, তো এই লেখাগুলা ক্যালিব্রি ফন্টে আছে। তো আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, তো আমরা কিন্তু এখানে এই যে এই ফন্ট নিতে পারি, এজেন্সি নিতে পারি, মানে যেই ফন্টটা যার ভালো লাগে ওইটা কিন্তু আমরা নিতে পারি। তো এইগুলা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, ওই জন্য আর তোমাদের নতুন ভাবে শেখাচ্ছি না। করতে চাও যে সবগুলা লেখা কালার চেঞ্জ করবা, তো এই জিনিসগুলা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আছে। আবার ধরো এই জিনিসগুলা মানে লেখাগুলা মাঝ বরাবর করবা, তাহলে জাস্ট অ্যালাইনমেন্টে মাঝ বরাবর করে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি, ওই জন্য আমরা দেখাচ্ছি না। আবার আরেকটা জিনিস এইখানে দেওয়া আছে, যে ধরো তোমার সবগুলার শুরুর দিকে ডলার সিম্বলটা দেওয়া দরকার, কিন্তু দিতে ভুলে গেছো। তো ওইটা কিভাবে দিবা, জাস্ট এটা সিলেক্ট করবা, তারপরে এই যে এখানে আমাদের শর্টকাট দেওয়া আছে, যে ওই ফরম্যাটের শর্টকাট। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো সবগুলোতে ডলার সিম্বল চলে আসছে। আবার যদি আমি পার্সেন্টেজে করি, তাহলে দেখো এই যে 100% হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করলে আমাদের দশমিকে নিয়ে যাবে, যে ডেসিমাল। তা আবার দশমিকের পরে কতটা শূন্য নিবা, তো এইটা কিন্তু এটাতে কমবে, মানে এইটাতে বাড়বে। আবার যদি কমাইতে চাও, তাহলে কিন্তু এইটা হচ্ছে শর্টকাট, মানে এখানে ক্লিক করলে আমাদের এই শূন্যগুলা কমবে, আর এইদিকে ক্লিক করলে আমাদের শূন্যগুলা বাড়বে। এগুলা দেখতে পারো তোমরা। আচ্ছা, তো তারপরে কিন্তু আমাদের বেশ কিছু কন্ডিশন আছে, মানে কন্ডিশন দেওয়া যায়। যে আমরা রুটিনে কি দেখলাম, যে আমাদের রুটিনে কি দেখলাম, যে যেই ঘরগুলা আমার ফাঁকা আছে ওইগুলাতে আমার অ্যাভেলেবল দেখাবে। তো এটা কিভাবে হচ্ছে, একটা কন্ডিশন কিন্তু এখানে দেওয়া আছে, যে এই নাম্বারটা, এই যে এনএল, এই জিনিসটা যদি এই ঘরের মধ্যে কোনো জায়গায় লেখা থাকে, তাহলে আমার এই জায়গাতে নট অ্যাভেলেবল দেখাবে, আর না হলে আমাদের অ্যাভেলেবল দেখাবে। তো এটা হচ্ছে ইফ আর এলস এর একটা কন্ডিশনের মতো জিনিস। তো এটা কিন্তু আমাদের এক্সেলে করা যায়। এই কন্ডিশনের এইখানে আমাদের একটা শর্টকাট দেওয়া আছে, যে ধরো এইখানে আমাদের এই সবগুলাকে ধরো আমি সিলেক্ট করছি, তো সবগুলা সিলেক্ট করলাম। এবার আমি এখানে একটা কন্ডিশন দিব। এখানে কি কন্ডিশন দিব, যে যেইগুলা হচ্ছে আমার ধরো 10,000-এর বেশি, ওইগুলা আমার কালার দেখাবে। তো এখানে আমি কন্ডিশনালে গেলাম, তারপরে এখানে আমাদের রুলার আছে, গ্রেটার দেন। তো এখানে আমি কি দিচ্ছি, যে যেটা আমার 10,000-এর বেশি, ধরো আমি 10,000 দিয়ে দিচ্ছি, $10,000 বেশি। যে যেটা আমার $10,000 বেশি, ওইটা আমার সবুজ কালার দেখাবে, ওই ঘরগুলো আমার সবুজ দেখাবে। এটা আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, তা দেখো
আচ্ছা, ওখানে মানে কন্ডিশনে ভুল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবার হলো দেখো আমি কন্ডিশন কি দিলাম যে 10,000-এর বেশি যে জিনিসগুলা ওইগুলাতে আমার সবুজ কালার হবে। তো ওই জন্য আমি এখানে কন্ডিশন কিন্তু দিয়ে দিলাম। অথবা ধরো লেস দেন কিন্তু আমি দিতে পারতাম যে লেস দেন 4,000, ধরো আমি দিয়ে দিলাম 4,000। 4,000-এর নিচে যেগুলা ওইগুলাতে আমার কি দেখাবে, লাল কালি দেখাবে। এইভাবে আমি ধরো দিয়ে দিলাম। আচ্ছা, সিলেক্ট করে কন্ডিশনে দেখো আমি কি কন্ডিশন দিলাম, 10,000-এর বেশি যেগুলা ওইগুলা আমার সবুজ হবে, আর যেগুলো আমার 4,000-এর নিচে মানে 5,000-এর নিচে ওইগুলাতে আমার কি হবে, লাল হবে। দেখো 4,000-এর নিচে তাহলে কি হচ্ছে যে দুইটা কিন্তু কন্ডিশন, যে 10,000-এর উপরে যদি হয় তাহলে সবুজ, আর 5,000-এর নিচে হলে আমাদের 4,000-এর নিচে হলে আমাদের লাল। তাহলে কিন্তু 4 থেকে 5-এর মধ্যে যেগুলা ওইগুলাতে কিন্তু কোনো প্রকার কালার হচ্ছে না। তো দেখো এই দুইটাতে ওই জন্য কিন্তু কালার হয়নি, আর যেগুলো আমার ছোট ওইগুলো কিন্তু লাল হয়েছে। তো এইটার সুবিধা আসলে কি, যে এই যে আমার একটা কন্ডিশন দিয়ে দিলাম, এইটাতে আমার সুবিধা কি। তো এই সুবিধাটা বোঝার জন্য তোমাদেরকে আমি আমার অ্যাটেন্ডেন্স শিটটা দেখাই। মানে যারা ধরো আমি যাদের ক্লাস নেই তারা তো এটা দেখতেই পাও। তো দেখো এইটা হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স শিট, মানে আমি ক্লাসে যে অ্যাটেন্ডেন্স নেই ওইটা কিন্তু আমি এক্সেলে নেই, মানে আমি কিন্তু খাতা কলমে নেই না। তো এক্সেলে নেওয়ার সুবিধা কি, যে আমি এটা কিন্তু অনলাইনে নিচ্ছি, মানে আমার ডাটাগুলো কিন্তু সবগুলো অনলাইনে সেভ থাকছে। তো আমি যদি এখানে হিস্টোরিতে ক্লিক করি তাহলে কিন্তু আমি আগের ভার্সন গুলাও দেখতে পাবো, যে কখন আমি কোন জিনিস এডিট করেছি। এই সবগুলা জিনিস কিন্তু আমার হিস্টোরিতে যেমন সেভ থাকছে, তো ওইভাবে কিন্তু আমি স্টুডেন্টদেরও বলতে পারবো যে তুমি তো ওই দিন আসোনি, তুমি তো এখন আর অ্যাটেন্ডেন্স পাবা না। মানে যেহেতু আমি অনলাইনে এগুলো সেভ করছি, প্রত্যেকটা কিন্তু হিস্টোরি থাকছে। তো আমাদের এই কন্ডিশনের সুবিধাটা কি হচ্ছে, যে দেখো যে আমাদের কিন্তু একটা রুলস আছে যে যারা ধরো 50%-এর কম ক্লাস করবে ওরা ধরো এক্সাম দিতে পারবে না। আর যারা ধরো 75-এর নিচে থাকবে, মানে ক্লাস করবে 75%-এর নিচে, ওদের ধরো জরিমানা দিতে হবে। তো এরকম ধরো আমার একটা কন্ডিশন করা আছে যে যারা ধরো এক্সাম দিবে ওদের গুলা সবুজ থাকবে, আর যারা ধরো ক্লাস নিয়মিত করবে না ওদের গুলা লাল হয়ে থাকবে। তো এইখানে কি হচ্ছে, যে আমার অ্যাটেন্ডেন্স গুলা যখন আমি এখানে দিচ্ছি তখন দেখো অ্যাটেন্ডেন্সের মার্কটা কিন্তু অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। তো এইখানে আমার 28 দিনের হিসাবে একটা হিসাব করা আছে। তো এইখানে দেখো এরা যেহেতু প্রতিদিনই আসছে, তো এদের এখন পর্যন্ত 4 মার্ক হয়েছে। তো আমার এখন পর্যন্ত 4 মার্ক হচ্ছে এখানে হাইস্ট, ওই জন্য 4 গুলা আমার সবুজ হয়ে আছে। আর যারা ধরো সব থেকে কম ক্লাস করেছে বা ক্লাসই করেনি ওদের অ্যাটেন্ডেন্সের মার্ক হলো 0, ওই জন্য ওদের এইটা কিন্তু আমাদের 0 হয়ে আছে। তো এইখানে দেখো আরো কিন্তু ঘর আছে, যে মিড টার্মে কে কত মার্ক পালো, ফাইনালে কত মার্ক পাইলো, সিটিতে কত মার্ক পাইলো, অ্যাসাইনমেন্টে কত পালো। তো এইভাবে সবগুলা করার পরে কি হবে, যে আমার টোটালে কিন্তু এখানে টোটাল মার্ক চলে আসবে। ধরো আমি এমনি এক্সাম্পল হিসাবে দেখাই, ধরো কেউ মিডে 25 পাইলো আর ফাইনালে ধরো 35 পাইলো, তো এখানে টোটাল হলো 31। তো মানে 61তে কি হচ্ছে, ওর বি গ্রেড হলো। আবার ধরো ক্লাস টেস্টে ধরো 7 পেলো, তো কি হলো, এবার ধরো বি প্লাস, মানে এখানে কিন্তু গ্রেডটাও দেখিয়ে দিচ্ছে। যে কারণ কি, যে আমার কিন্তু গ্রেডেরও একটা কন্ডিশন দেওয়া আছে যে কত মার্ক পেলে কোন গ্রেড হবে। আবার ধরো এইখানে ধরো অ্যাসাইনমেন্টে ধরো 15 পেলো, তো তাহলে কি হলো, এই যে 63 হয়ে গেল। এখন 60 থেকে উপরে হলে আমার এ প্লাস, তো এখানে কিন্তু এর ধরো এ প্লাস হয়ে গেল। তো এইখানে এই জিনিসগুলা আমি যখন এক্সেলে করছি তখন কিন্তু আমার খাতায় আলাদাভাবে কোনো প্রকার যোগ করতে হচ্ছে না। জাস্ট আমি এই ভ্যালুটা এখন আমাদের বরেন্দ্র ডাটাবেজে দিয়ে দিব, তাহলেই কিন্তু ওর রেজাল্ট গুলা ধরো রেজাল্ট শিট জেনারেট হয়ে যাবে। তো আমি এই যে এই জিনিসগুলো অনলাইনে করছি, এটাতে কিন্তু আমার প্রচুর সুবিধা হচ্ছে। আবার দেখো এটা হচ্ছে যে 9 সেমিস্টারের এ সেকশনের, তো এইটা ধরো 10 সেমিস্টারের, এটা ধরো সেকেন্ড সেমিস্টারের ইংলিশ ডিপার্টমেন্টের। এরকম আমি যেই ক্লাসে ক্লাস নেই ওগুলা কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা
জেনারেট করা আছে। তো এইগুলা কিন্তু হচ্ছে আমাদের এক্সেল এর সুবিধা। বা ধরো আমাদের বরেন্দ্রতে ধরো ক্লাস রুটিন তো দেখাইলাম যে ক্লাস রুটিন কার কোন রুমে ক্লাস হয় এগুলো ধরো এক্সেলে করছি। আবার ধরো আমাদের এক্সামের সময় কি হয় যে তোমাদের কোন এক্সামে কোন স্যার ম্যাম ডিউটিতে থাকবে, তো এই জিনিসগুলাও কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেলেই করা হয়। তো যত প্রকার অফিসের কাজ আছে সবগুলাই কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেলে করা হয়। তো ওই জন্য বলছি যে যারা আসলে এই কাজগুলা ভালো পারবা তো জব সেক্টরে তাদের চাহিদা কিন্তু বেশি থাকবে। কারণ তুমি যেই সেক্টরে জব করো না কেন মাইক্রোসফট অফিসের এই কাজগুলা জানা কিন্তু আবশ্যক। মানে যারা এই কাজগুলা জানবে না তাদেরকে কিন্তু মানে প্রথমেই ওখান থেকে বাদ দিয়ে দিবে। মানে তুমি প্রথমেই ধরো বাদ চলে যাবা একটা। যাই হোক, আমরা আজকের টপিকে আবার ফিরে আসি। তো আমরা এই বিভিন্ন ফরম্যাট গুলা দেখলাম। তো এইবার আমরা বিভিন্ন চার্ট বা চার্ট গুলা দেখবো যে আমাদের বিভিন্ন চার্টও কিন্তু জেনারেট করা যায়। যে এইগুলা তো আমি দেখালাম হিসাব নিকাশ। তো সবাই তো আর এই হিসাব নিকাশ বুঝবে না। তো তাদেরকে আসলে কিভাবে বুঝাবা? তো তাদেরকে কিন্তু তুমি বিভিন্ন গ্রাফ দিয়ে বুঝাইতে পারো। তো গ্রাফের কাজ কি? তো গ্রাফের কাজগুলো এখন আমরা দেখব যে এই যে আমার এতগুলা ভ্যালু আছে, তো এইটাকে যদি আমি গ্রাফ আকারে দেখতে চাই তাহলে কি হবে? জাস্ট আমি ধরো এটাকে সিলেক্ট করে দিলাম। তো তারপরে আমি যদি এখানে ইনসার্টে ক্লিক করি, তো দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যে এখানে লেখা আছে রিকমেন্ডেড চার্টস, মানে চার্ট বা গ্রাফ। তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখো অনেকগুলা কিন্তু আমাকে চার্ট দেখাচ্ছে যে আমি এই বার ডায়াগ্রামে নিব নাকি এরকম লাইনে নিব। তো এরকম কিন্তু অনেকগুলো অপশন আছে। তো সচরাচর দেখবা যে বার চার্ট অথবা পাই চার্ট এইগুলাই কিন্তু আমাদের বেশি ইউজ হয়। তো এইটা যদি আমি সিলেক্ট করি তারপর যদি ওপেন করি, তো ওই যে ফর্মের ভ্যালু গুলাই এখন কিন্তু আমাকে চার্ট আকারে দেখাচ্ছে। তো এইটাতে কি হচ্ছে, এইটাতে কিন্তু আমার সুবিধা হচ্ছে যে আমি চার্ট দেখে সহজেই কিন্তু বুঝে নিতে পারছি যে কোনটা আসলে কতগুলো আছে। তো এইটাতে দেখার আসলে সুবিধা হয় যে ইনফরমেশন গুলা আমরা যদি গ্রাফ আকারে দেখি তাহলে আমাদের কিন্তু সুবিধা হয়। এই উপরের দিকে দেখো যে গ্রাফের বিভিন্ন ধরনের স্টাইল দেখাচ্ছে যে কোন স্টাইলে তুমি নিবা, যে কালো কালার নিবা না সাদা কালার নিবা। ধরো আমি কালোটাই নিলাম। তা আবার ধরো এখানে আরো বেশ কিছু কালার আছে যে কোন কালারটা নিবা, তুমি কমলা কালার নিবা না কি কালার নিবা। এরকম কিন্তু বেশ কিছু আমাদের কালার আছে। তো এই গ্রাফ গুলা কপি করে আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট এগুলাতেও আমরা পেস্ট করতে পারি। ধরো এই যে আমাদের গ্রাফটা মাইক্রোসফট এক্সেল এ জেনারেট হলো, এটাকে আমি কপি করলাম, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে যদি পেস্ট করে দেই তাহলে দেখো এখানে কিন্তু আমার ওই গ্রাফটা চলে আসছে। তো গ্রাফটা কিন্তু আমি এখান থেকেও এডিট করতে পারবো, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলা সবই আমাদের মাইক্রোসফটের সফটওয়্যার। তো এই জন্য এটা কিন্তু একটা সুবিধা যে মাইক্রোসফট ওয়ার্ডের জিনিস তুমি এক্সেলে নিয়ে যেতে পারছো, আবার পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারছো, আবার এক্সেলের জিনিস আবার ওয়ার্ডে নিয়ে যেতে পারছো, পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারছো। তো এটা কিন্তু একটা সুবিধা আমাদের জন্য। তো আমরা চাইলে কিন্তু এই যে আমাদের গ্রাফ গুলা এগুলা কিন্তু আমরা এডিট করতে পারি। আমি অন্য একটা দেখাই, এই ভ্যালুটা অনেক বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দেই। ধরো এইগুলা সিলেক্ট করে এখন আমি আবার ইনসার্টে যাব, এবার আমি পাই চার্ট আকারে দেখবো। তো এখানে কিন্তু অনেকগুলা স্টাইল দেওয়া আছে যে কোন স্টাইলে তুমি দেখবা। তো আমি যদি পাই চার্ট আকারে দেখি যে থ্রি ডি হিসাবে দেখবা নাকি 2D হিসাবে দেখবা, আবার ডট ডট দিয়ে আছে। বিভিন্ন ধরনের গ্রাফের কিন্তু স্টাইল আছে, তো যার যেভাবে ইচ্ছা সে কিন্তু সেভাবে নিতে পারো। ধরো আমি একটা পাই চার্ট নিলাম, পাই চার্ট বুঝাটা আসলে একটু বেশি সহজ। আচ্ছা, তো এইখানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল গুলো চেঞ্জ করা যায়। ধরো এইটাকে যদি আমি আচ্ছা এটা, তো আমরা যে একটাই গ্রাফ নিতে পারবো এরকম কিন্তু না, যে ধরো আমি এই কলামে একটা পাই চার্ট নিলাম আর একটা আমি কিন্তু চাইলে অন্য গ্রাফও নিতে পারবো, জাস্ট ইনসার্টে গিয়ে ধরো এটা। তো দেখো একটা কলামের উপরেই কিন্তু আমি দুইটা গ্রাফ নিতে পারছি, বা এরকম অসংখ্য গ্রাফ কিন্তু নেওয়া যাবে। এই গ্রাফ গুলা চাইলে কিন্তু এডিটও করা যায়। যে দেখো এখানে প্লাস আইকন আছে, এই প্লাসে ক্লিক করে আমরা যদি অ্যাক্সিস টাইটেলে ক্লিক করি তাহলে এই যে যেগুলো দেখেছিলাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো এই যে আমাদের গ্রাফ এখানে এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ কোনটা এইটার যদি তুমি নাম দিতে চাও তাহলে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে।
করে এই যে এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, প্লাসে যদি আমরা ক্লিক করি তো দেখো এখানে দেখা যাচ্ছে অ্যাক্সিস টাইটেল। তো দেখো এই যে অ্যাক্সিস টাইটেল, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই নিচে আমাদের অ্যাক্সেস এর নাম দেওয়ার অপশন দেখাবে এইখানে। তারপরে এখানে ডাটা লেভেল, এই যে আমাদের বার গুলা দেওয়া আছে, তো এইগুলাতে কোনটাতে আসলে কত ভ্যালু আছে এটা তো আমি দেখতে পাচ্ছি না। তো এইটা যদি আমি দেই তাহলে এখানে আমাকে ডাটা লেভেল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কিন্তু এই অপশন গুলা দেখাচ্ছে। তো আমি যদি চাই এখন এখানে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, যে এগুলা হচ্ছে আমার ইয়ার, ধরো ইয়ার মানে এই বরাবর আমার 1-2 বছর দেখাচ্ছে, আর এইগুলা ধরো আমার সেলস, এগুলো হচ্ছে আমার সেল। তাহলে এইটাতে আমি তাহলে কি বুঝতে পারছি যে প্রথম বছরে আমার $16,185 বিক্রি হয়েছে, আবার 2 এর ঘরে মানে দ্বিতীয় বছরে আমার $13,210 সেল হয়েছে। এভাবে কিন্তু আমরা যদি অ্যাক্সিসের টাইটেল গুলা দিয়ে দেই তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। ধরো এইটা যদি, এটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। এইভাবে এগুলা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আবার ধরো তুমি ধরো এই কালার গুলা চেঞ্জ করবা, যে এই নীল কালারটা তোমার ভালো লাগছে না, তুমি চাইলে কিন্তু এখান থেকে কালার গুলা চেঞ্জ করতে পারবা। এখানে ধরো লাল করে দিলা, ধরো বেগুনি করে দিলা, তো এরকম কিন্তু অনেক ধরনের কালার আছে, এগুলা ইচ্ছা মতো সবাই নিতে পারো। আবার এখানে আমাদের বেশ কিছু ডিজাইনও আছে। আচ্ছা, কালার গুলা তোমরা নিজেরা একটু দেখবা। বা ধরো এইটা আমি কি করলাম, যে আমি যে এই চার্টটা করলাম এটা আমি কিসের ভিত্তিতে করলাম, মাত্র একটা কলামে করলাম। আমি যদি চাই আমি কিন্তু এই 3টা কলামের উপরেও গ্রাফ তৈরি করতে পারবো, যে জাস্ট আমি এইটাতে ধরো ক্লিক করলাম, এইবার যদি আমি ইনসার্টে যাই, তারপরে ধরো রিকমেন্ডেশন থেকে চার্টে যদি ক্লিক করি, ধরো এখানে বিভিন্ন ধরনের গ্রাফ আছে। ধরো আমি পাই চার্ট যদি নেই, পাই চার্টে ভালো বোঝা যাবে না, তো এটাতেই দেখো এখানে কিন্তু আমাদের গ্রাফ গুলা দেখা যাচ্ছে যে 3টার ভিত্তিতে কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এখানে এই গ্রাফটা বোঝা একটু সমস্যা, আমি তোমাদের আমাদের কোর্স ফাইলের একটা, ধরো তোমরা যখন একটা সেমিস্টার শেষ করো তখন কিন্তু আমাদের ধরো তোমাদের কোর্স ফাইল বানাইতে হয়। আচ্ছা, যে তোমরা যখন একটা সেমিস্টার শেষ করো তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট বানাইতে হয়, যে তোমাদের কোর্স ফাইল, যে তোমাদের কতজন আসলে পাশ করলো, কতজন ফেল করলো, এই ধরনের বেশ কিছু কোর্স ফাইল কিন্তু আমাদের তৈরি করতে হয়। আমি দেখি যে কোর্স ফাইলটা এখানে আছে কিনা। তো ওইখানে কিন্তু এই ধরনের গ্রাফ গুলা আমাদের ইউজ করতে হয়, যে দেখো এই যে কতজন আসলে পাশ করেছে, এই যে মানে আমাদের কিন্তু কিছু সিওপিও থাকে, যে প্রত্যেক সাবজেক্টে কিন্তু আমাদের বেশ কিছু সিওপিও থাকে। মানে হলো যে তুমি একটা কোর্স শেষ করে ওই কোর্সটা কত ভালো মতো বুঝেছো, তুমি অ্যাসেসমেন্টে কত পেয়েছো, মানে ওইটা মানে তুমি ভালো মতো শিখেছো কিনা, এইগুলা কিন্তু প্রত্যেকটা আমাদেরকে রেকর্ড রাখতে হয়, যে আমাদের প্রতিটা সেকশনে বা প্রতিটা ব্যাচে ভালো স্টুডেন্ট কতজন আছে, দুর্বল স্টুডেন্ট কতজন আছে, বা তাদেরকে কিভাবে আরো ভালো করা যায়। তো এই বিষয়ে আমাদের কিন্তু ডাটাগুলা রাখা হয়। তো এইভাবে দেখো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রাফ দিয়ে অ্যানালাইসিস করি, যে কতজন স্টুডেন্ট আসলে এই কোশ্চেনটা ভালো পেরেছে, আবার কতজন আসলে এই জিনিসটা ভালো পারেনি। তো এই জিনিসগুলা কিন্তু গ্রাফের মাধ্যমে করা হয়। দেখো এইদিকে আমার, যে এইদিকে ধরো তোমার রেজাল্ট শিট আছে, আর এইদিকে আমি কি করলাম, এক্সেলে সবগুলা যোগ বিয়োগ করলাম, যে ম্যান্ডেটরি সেট যেটা আছে ওইটা ধরো সবাই অ্যান্সার করেছে কিনা, বা যারা অ্যান্সার করেছে ওরা ভালো মতো করেছে কিনা। তারপরে কি করলাম, আমি একটা গ্রাফ তৈরি করলাম, যে এখান থেকে কি হচ্ছে, যে যে স্যাটিসফ্যাক্টরি লেভেলে কতজন আছে, যে ধরো 50 থেকে 69% ধরো স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে, মানে এরা ধরো মোটামুটি ভালো করছে। বা কতজন আসলে একেবারেই খারাপ করছে, যে 40%-এর নিচে যারা আছে ওরা ধরো ফেল করেছে। তো ফেল করা স্টুডেন্টের সংখ্যা কত পার্সেন্ট, তো এই যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট, আর এইটা ধরো আমাদের CO1 CO2 এইগুলা। তো এইগুলা কিন্তু অফিসে, মানে আমি তো জাস্ট ধরো এটা রেজাল্ট তৈরির একটা জিনিস দেখালাম, তো এরকম অফিসের কাজে কিন্তু প্রচুর পরিমাণে এক্সেল এর ব্যবহার করা হয়।
তো তোমরা নিজেরা ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, ওই জিনিসগুলো একটু দেখবা, তাহলে কিন্তু আরো ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, তো তারপরে যেটা আমাদের টপিক আসছে এইটা হচ্ছে শর্টিং এবং ফিল্টারিং। তো এইটার এখন তাহলে কি কাজ? তো আমরা যে ধরো এক্সেলে কাজ করছি, তো অনেক সময় কি হয় যে আমাদের সিরিয়াল করার দরকার হয়, যে এই যে আমার এতগুলা ইনফরমেশন, তো এইগুলার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট এটা যদি আমরা সিরিয়ালে সাজাইতে চাই, তখন আমাদের শর্টিং এর দরকার হয়। তখন আমি কি করব, যে এই যে আমাদের কলামটা আছে, কলামগুলা সিলেক্ট করব যে কোন কলামে তুমি শর্টিংটা করতে যাচ্ছ বা ফিল্টার করতে যাচ্ছ। এইখানে জাস্ট একটা ক্লিক করবা, তারপরে এইখানে আমাদের দেখো যে শর্ট এন্ড ফিল্টার নামে একটা অপশন আছে। এইখানে যদি আমরা দেই যে কি আছে, স্মলেস্ট টু লার্জেস্ট, মানে প্রথমটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হবে, ছোট থেকে বড় একবারে সাজিয়ে নিবে। ধরো আমি যদি ক্লিক করি, তো দেখো এই যে আমার জিনিসগুলা কিন্তু আগে সাজানো ছিল না, তো এখন কি হলো, 13,000, 18,000, 26,000, 30,000, তারপরে 5,29,000, এভাবে কিন্তু ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। আবার যদি এই কলামটা আমি বড় থেকে ছোট সাজাইতে চাই, তাহলে আমি জাস্ট কলামটা সিলেক্ট করব, তারপরে এখানে শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করব, তারপরে এখানে যদি লার্জেস্ট টু স্মলেস্ট এইটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখো যে আমার কিন্তু এটা কিন্তু বড় থেকে ছোট হয়ে গেল, যে প্রথমে আমার 24,000 আছে, তারপরে 21,000, 18,000, 13,000, 9,000, এইভাবে বড় থেকে ছোট কিন্তু সাজানো হয়ে গেল। এইগুলাই হচ্ছে আমাদের শর্টিং বা ফিল্টারের কাজ। তো ফিল্টারেও আমাদের আচ্ছা, তো এইগুলো শর্টিং আর ফিল্টারে মোটামুটি সেমই কাজ আমাদের। আবার এখানে আমাদের বেশ কিছু ফাইন্ড এন্ড রিপ্লেস এর অপশন আছে, যে ধরো কোনো জিনিস তুমি খুঁজছো, যে এই ভ্যালুটা তুমি খুঁজছো, এইটাকে খুঁজে তুমি রিপ্লেস করবা। তো এইখানে কি করতে হবে, যে এই যে ধরো ধরো তোমার অনেক বড় একটা এক্সেল শিট, এইখানে ধরো রাজশাহী লেখা আছে, তো তোমার আচ্ছা আমি এইটাতেই দেখাই। দেখো যে এইখানে ধরো রাজশাহী লেখা আছে, যে এত বড় এক্সেল রাজশাহী কথাটা তখন তো এই জিনিসটাকে তোমার চেঞ্জ করা দরকার। তখন কি করবা, জাস্ট এখানে ক্লিক করবা, তো এখানে যদি খুঁজতে চাও তাহলে ধরো রাজশাহী লিখে দিলা এখানে, দেখো এই যে আমি যখন এখানে যখন ফাইন্ডে দিচ্ছি, তো আমি যদি উপরেও থাকি, আমি যদি এখানে ফাইন্ডে ক্লিক করি, তাহলে দেখো রাজশাহী যেখানে আছে ওটা কিন্তু খুঁজে দিবে। তারপর আছে রিপ্লেস, যে আমার এখানে রিপ্লেস, এইখানে আমি কি খুঁজছি, রাজশাহী খুঁজছি, তো রাজশাহীটাকে আমি রিপ্লেস করে ঢাকা করে দিব, যে যেখানে যেখানে আমার রাজশাহী আছে সব জায়গাতে আমার ঢাকা হয়ে যাবে। তো এইখানে যদি আমি ক্লিক করি, আমি যদি রিপ্লেস অল অল করি, তাহলে আমার যত জায়গাতে রাজশাহী আছে সব জায়গাতেই আমার ঢাকা হয়ে যাবে। তো এখানে আমি রিপ্লেস অল করে দিলাম, তাহলে দেখো এই যে আমি যেহেতু এখানে চেঞ্জ করলাম, আমার এক্সেল শিটেও ঢাকা রাজশাহী যেখানে লেখা ছিল ওইটা কিন্তু এখন ঢাকা হয়ে গেল। এটা হচ্ছে রিপ্লেস এর কাজ, ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজ। তো এই জিনিসগুলা নিয়ে তোমরাও কাজ করবা। তারপরে আমাদের আরো বেশ কিছু কাজ ছিল, তো এই যে আমাদের পেজ লেআউটের কাজ, যে পেজের মার্জিন দেওয়া বা পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করা, তো এই জিনিসগুলা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, তো ওই জন্য এগুলা এখানে আর দেখাচ্ছি না। আর ফর্মুলার কাজে আমাদের আরো বেশ কিছু ফর্মুলা আছে, তো এই জিনিসগুলা খুবই অ্যাডভান্স, তো এগুলা আমরা পরে, তোমরা নিজে আগে বেসিক জিনিসগুলা শিখে পরে এই জিনিসগুলা এক্সপ্লোর করবা। তারপরে এই যে আমাদের একটা ডাটা নামে কিন্তু একটা মেনু আছে, এই ডাটা মেনুতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা যায়। যে ধরো যখন তোমরা রিসার্চ করবা তখন কি হয়, যে ধরো তুমি যদি কোনো সার্ভে তে ডাটা কালেক্ট করো, তখন দেখবা অনেকে কিন্তু স্পেস দিয়ে দেয়, যে নামের আগে স্পেস বা নামের পরে স্পেস। এই স্পেস গুলা যদি তুমি বাদ দিতে চাও তাহলে কিন্তু এই যে ডাটা অপশন থেকে বাদ দিতে পারো। ধরনের ডাটা ক্লিন করার প্রয়োজনে কিন্তু এই ডাটা মেনুটা আমাদের ইউজ হয়। এটা অনেক অ্যাডভান্স কাজ, তো এটাও তোমরা ভবিষ্যতে শিখবা। তারপরে ভিউ, তো এখানেও আমাদের এগুলা তো এখানে কাজের নাই। আমাদের আর যে টপিক ছিল এগুলো একটু দেখি। তো আমরা কিন্তু মোটামুটি দেখে নিলাম যে আমরা কিভাবে আমাদের শর্টিং করব, আর তারপরে কিভাবে ফিল্টার করব, মানে এই শর্টিং আর ফিল্টার এই দুইটা মোটামুটি একই।
তারপরে আমাদের আজকের লাস্ট টপিক। তো আজকে আমাদের মোটামুটি আগেই শেষ হয়ে যাবে, তো আগে শেষ হলে ইনশাল্লাহ আগেই ছেড়ে দিব তোমাদের। তো লাস্টে আমাদের যেই কাজ, যে আমাদের এক্সেলটাকে আমরা প্রিন্ট কিভাবে করব, যে আমাদের এই যে ওয়ার্কশিট এটাকে আমরা কিভাবে মডিফাই করব, বা কিভাবে আমরা যেভাবে চাচ্ছি ওভাবে কিভাবে প্রিন্ট করব। তো আমি যদি আমাদের রুটিনটাই দেখাই, রুটিনের এক্সেলটা দেখাই, দেখো এখানে কি হচ্ছে যে আমাদের রুটিনে তো অনেক অনেক বড় জায়গা আছে। তো এই যে এই রুটিনটা, এইটাকে যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে কি হবে, যে এতগুলা জিনিস তো আমার এক পেজে আটানো সম্ভব না, বা ধরো প্রত্যেকটা ধরো আলাদা আলাদা পেজে আছে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে সেভ করছিলাম ওভাবে কিন্তু আমরা সেভ করতে পারছি, প্রিন্ট করার সময় কিভাবে প্রিন্ট করব, যে এই জিনিস যদি আমি প্রিন্ট করতে যাই, যে ধরো কন্ট্রোল পি দিয়েও কিন্তু আমাদের প্রিন্টে যাওয়া যায়, বা ধরো এই ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করবা। তো এবার দেখো যে আমাদের আচ্ছা, তো এইখানে প্রথমে যে অপশনটা আসছে যে কোন পেজটা তুমি প্রিন্ট করবা, যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, মানে যেই পেজে তুমি ছিলা ওই পেজটাই তুমি প্রিন্ট করবা, নাকি পুরা ওয়ার্ক বুকটাই তুমি প্রিন্ট করবা। মানে ওয়ার্ক বুক মানে হলো যে পুরা আমাদের পুরা ফাইলের মধ্যে যা যা আছে। আমি যখন লিখলাম যে প্রিন্ট ইন্টায়ার ওয়ার্ক বুক, দেখো এই লেখাগুলা কিন্তু ভেঙে ভেঙে আসছে, যে আমার সানডে, তো সানডেতে আমার 9টা থেকে 10:30, আর 10:30 থেকে 12টা, এই কয়টা শুধু দেখাচ্ছে। তারপরে আমার 12:30 থেকে 4:30 এগুলা কিন্তু আমার অন্য পেজে চলে যাচ্ছে, আবার অ্যাভেলেবিলিটি আবার অন্য পেজে। তো এইভাবে জিনিসগুলা বোঝা কিন্তু খুবই অসুবিধা। তো এইটার জন্য আমরা যেটা করব, যে আমাদের পেজের ওরিয়েন্টেশনটাকে আমরা চেঞ্জ করে নেব। দেখো এই পেজের ওরিয়েন্টেশন কি আছে, পোর্ট্রেট মোডে আছে, মানে এই জিনিসটা এখন লম্বা পেজে প্রিন্ট হবে। তো আমরা চাচ্ছি আনুভূমিক ভাবে এটা প্রিন্ট হবে, মানে এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। তো আমি যখন এখানে ল্যান্ডস্কেপে করে দিলাম, তখনও দেখো আমার 12টা পর্যন্ত ছিল, এখন 1:30টা পর্যন্ত হলো, বাকিগুলা কিন্তু এখনো আমার অন্য পেজে দেখাচ্ছে। তো তখন আমি কি করব, তা আবার দেখো যে এইটা কিন্তু আমাদের লেটার সাইজে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমরা দোকানে যেই পেজগুলাতে প্রিন্ট করি ওইগুলা কিন্তু আমাদের A4 সাইজের পেপার। তো ওই জন্য আমরা A4 সিলেক্ট করে দিব। তো তারপরে এখন তুমি মার্জিন কতটুকু নিবা, যে তোমার এই যে পেজের ডানে বামে উপরে নিচে মার্জিন কতটুকু নিবা। তো এখানে ধরো আমরা একেবারে ন্যারো মার্জিন নিলাম, যে একেবারে খুবই কম মার্জিন থাকবে। তো তাও দেখো আমার লেখাগুলা কিন্তু পুরাটা আটছে না। তো এইটার জন্য তাহলে আমি কি করব, যে আমার এক পেজে যা ছিল আমি সবই এক পেজে প্রিন্ট করব। তো এইটার জন্য যেটা করতে হবে, যে এই যে আমার নিচে যে অপশনটা আছে যে নো স্কেলিং, তো এইটাতে আমি চেঞ্জ করে এটাকে করে দিব যে ফিট অল কলামস অন ওয়ান পেজ, যে আমাদের প্রত্যেকটা কলামকে অবশ্যই এক পেজের মধ্যে ফিট করতে হবে। এইটা যদি আমি ক্লিক করি তাহলে দেখো এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এক পেজে চলে আসছে। তো এখানে কি হলো, যে প্রত্যেকটা কলাম আমার এক পেজে আছে, কিন্তু আমার এই যে রো গুলা কিন্তু এক পেজে নাই, যে এটা কিন্তু আবার অন্য পেজে চলে গেছে। তো এইটাকেও যদি আমি অন্য পেজে নিতে যাই তাহলে আবার এইখানে নিচেরটাতে আমি ক্লিক করব। তাহলে দেখো যে আমার এক পেজে যতগুলা জিনিস ছিল সবগুলা কিন্তু এক পেজে চলে আসছে। আমি যদি মার্জিন বাড়িয়ে দেই তাও কিন্তু আমার সবগুলাই এখানে চলে আসছে। এইভাবে আমি যদি প্রিন্টে ক্লিক করি তখন কিন্তু আমাদের প্রিন্ট হবে। আবার যেহেতু এখানে আমার পিডিএফ লেখা আছে, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা পিডিএফ আকারে আমার সেভ হবে। তো এইভাবে কিন্তু আমরা ফাইলগুলা প্রিন্ট করার সময় ইচ্ছা মতো ফরম্যাটিং করে আমরা প্রিন্ট করতে পারি। আবার সেভ করার সময়ও কিন্তু আমরা পিডিএফ গুলা ওভাবে সেভ করতে পারি। ধরো আমি এটাকে পিডিএফ আকারে যদি সেভ করি, পিডিএফ আকারে সম্ভবত এখানে ভেঙে ভেঙে আসবে। আচ্ছা, পিডিএফ করলে কিন্তু আমাদের ভেঙে ভেঙে আসছে, তো ওই জন্য আমরা ওই যে প্রিন্টের ওখান থেকে করলে আমাদের সব থেকে ভালো হয়। প্রিন্টের এখানে সবগুলা নিয়ে নিলা, তারপরে এখানে যদি প্রিন্টে ক্লিক করো তাহলে কিন্তু এটা পিডিএফ আকারে আমাদের সেভ হবে।
আচ্ছা আচ্ছা, মানে যেহেতু হ্যাঁ এই যে যেহেতু আমি এইগুলাকে আমার এক পেজে নিলাম, ওই জন্য আমার পিডিএফটা কিন্তু ওইভাবে আমার সেভ হলো। তো এভাবে কিন্তু এই জিনিসগুলা আমরা সেভ করতে পারি। তো এটাই আমাদের গেল লাস্টের পার্ট। তো আমাদের আর সেরকম কিছু নাই। তো আমাদের মোটামুটি সবগুলা টপিকই আজকে কভার করলাম। তো এই জিনিসগুলা আসলে অনলাইন ক্লাসে বুঝাটা একটু অসুবিধা। যদি আমরা ল্যাবে করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমাদের যে এত পরিমাণ পার্টিসিপেন্ট আছে, এতজনকে আসলে ল্যাবে সময় দেওয়া বা ল্যাবে এতগুলা পিসি দিয়ে ম্যানেজ করাও আসলে সম্ভব না। ওইজন্যই তোমাদের ক্লাসগুলো অনলাইনে নেওয়া হচ্ছে। তো তোমাদের যাদের আগ্রহ আছে তারা একটু অবশ্যই কষ্ট করে নিজের মোবাইল, ল্যাপটপ হোক, মানে যেটাতেই হোক একটু নিজে প্র্যাকটিস করবা, অথবা বিভিন্ন ক্লাবে, যে আমাদের তো ধরো আমেরিকান কর্নার আছে, ওটা তো সবাই জানো। তো তোমার যদি তোমার ডিপার্টমেন্টের ল্যাবে যদি অ্যাক্সেস না থাকে বা সব সময় যদি খোলা না পাও, তোমরা কিন্তু আমেরিকান কর্নারেও মেম্বারশিপ নিতে পারো। তো ওইটাতে সম্ভবত 2 বছরে 1,000 টাকা নেওয়া হয়। তো ওইখানে কিন্তু সব সময় তুমি পিসি গুলা ইউজ করতে পারবা, ইন্টারনেট ইউজ করতে পারবা, ওদের বইগুলা পড়তে পারবা। তো যাদের আসলে এইগুলা নিজস্ব পিসি নাই, তো এটাতে আসলে খারাপ মন খারাপ করার কিছু নাই। তুমি কিন্তু আমেরিকান কর্নারের মেম্বারশিপ নিয়ে ওদের পিসি গুলা ইউজ করতে পারবা। আবার রিসার্চ ক্লাবেও আমাদের পিসি আছে কিনা এটা অবশ্য আমার জানা নাই। তো যেহেতু আমেরিকান কর্নারে প্রচুর পিসি আছে, 10-15টা সম্ভবত পিসি আছে, তো ওইগুলা কিন্তু ইউজ করা যাবে। তোমরা যদি মেম্বারশিপ নাও ওইগুলা কিন্তু ইউজ করতে পারবা সহজেই। তো নিজের ইচ্ছা থাকলেই কিন্তু আমাদের উপায়গুলা ম্যানেজ হয়ে যাবে। তো তোমাদের জাস্ট ইচ্ছাটা থাকা লাগবে আর কি। তো এতটুকুই ছিল আমাদের আজকের পড়া। তো আমি একটা কুইজ জেনারেট করেছিলাম তোমাদের জন্য। তো আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি, দিয়ে আমি দেখছি যে কুইজটা অন হচ্ছে কিনা। কারণ আমাদের গতদিন যেটাতে ওই মেন্টিমিটারে কুইজটা নিয়েছিলাম, তো ওইটার ফ্রি ভার্সনে আবার 50 জন পার্টিসিপেন্ট জয়েন করতে পারে। তো গতদিনই আমাদের সব লিমিট শেষ হয়ে গেছে, আজকে হয়তো ওটাতে নিতে পারবো না। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে ওটা একটু চেক করি হচ্ছে নাকি। তো মেন্টিমিটার সম্ভবত হবে না, তো আগামী দিন চেষ্টা করব মেন্টিমিটারে নেওয়ার। তো আজকের কুইজটা তোমাদের আমি গুগল ফর্মে নিব। তো আচ্ছা আমি ওপেন করছি, থাম। আচ্ছা 2 মিনিট একটু টাইম দাও, আমি গুগল ফর্মে তোমাদের কুইজটা দিচ্ছি।
তুমি আচ্ছা কিন্তু ক্লাস কি শেষ হয়ে গেল? না স্যার 2 মিনিট সময় চাইলেন না কুইজ নেবেন তাই গুগল ইয়াতে কুইজ নেবেন ওয়েট করতে বলেন স্যার ক্লাস কি শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ তোমাদের ক্লাস হয়নি শেষ হয়ে ক্লাস গেছে। এখন তোমাদের একটা কুইজ নিব, মানে ক্লাস শেষ, এখন একটা কুইজ নিব। আমি এই যে এখনই লিংক কপি করে দিয়ে দিচ্ছি। 1 মিনিট। অ্যাটেন্ডেন্স কি কুইজের মাধ্যমে নেওয়া হবে আজকে? হ্যাঁ, কুইজের মাধ্যমে নেওয়া হবে। আচ্ছা, আমি মেসেজে একটা লিংক দিলাম। লিংক গেছে কি তোমাদের কাছে? এসছে। জি স্যার। আচ্ছা, তো তোমরা ওই পেজটাতে যাও। আমি ফর্মটা ওপেন করলে তখন কুইজ দিতে পারবা। 10 মিনিট টাইম দেওয়া হবে তোমাদের। স্যার আসেনি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, তখন দিচ্ছি। আসছে না তো, কি যেন একটা সমস্যা দেখছি। স্যার নো লঙ্গার টেকিং রেসপন্স হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখনো কুইজ শুরু করিনি, তো যখন শুরু করব তখন জানাচ্ছি। সবাই ওই পেজটাতে যাও। আমি তখন বলছি কুইজটা শুরু করলে। এখন পেজটাতে গিয়ে থাকো সবাই। স্যার আমার কাছে আসছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, দিয়ে দেখাচ্ছি তোমার ছবিটা। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিংকটা দিয়ে দিচ্ছি, অথবা যারা লিংকটা দেখতে পাচ্ছ তারা একটু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও। স্যার ফর্মটাতে যাওয়া যাচ্ছে, কিন্তু ওখানে গেলে হ্যাঁ দেখাচ্ছে যে মানে এটা অ্যাক্টিভ না আর কি, বলতেছে হ্যাঁ যে হ্যাঁ, এটা আমি প্রতিক্রিয়া। এখনো অ্যাক্টিভ করিনি, এই যে আমি এখন অ্যাক্টিভ করব। আচ্ছা, সবাই এখন স্ক্যান করো, দিয়ে সবাই এখন ফর্মটাতে যাও। আমি 1 মিনিটে সবাই গেলে আমি শুরু করে দেব। এই ফর্মটাতে সবাই একটু যাও। সে কেউ বাকি আছো কি এখনো যেতে? স্ক্যান তাহলে করব মানে লিংকটায় ক্লিক করব না? হ্যাঁ, লিংকেই ক্লিক করে রাখো। আমি জাস্ট ফর্মটা ওপেন করলে কুইজটা দিতে পারবা। আচ্ছা, আমি কুইজ ওপেন করে দিচ্ছি, এতক্ষণে সবাই চলে যাওয়ার কথা। আচ্ছা, তোমাদের আচ্ছা আচ্ছা, এখন সবাই রিফ্রেশ দাও, এখন দেখতে পাবা, কুইজ দেখতে পাবা। পাচ্ছি না তো। রিফ্রেশ দাও, পেজটা রিফ্রেশ দাও। আসছে। হ্যাঁ, এবার কুইজটা দাও। আমি 10 মিনিট টাইম। স্যার পাচ্ছি না তো। ভাই নতুন করে রিলোড দেন, রিফ্রেশ করেন, তাহলে আসবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আইডি কি স্যার হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি দিব না আমাদের রিসার্চ ক্লাবের আইডি দিব? আচ্ছা, রিসার্চ ক্লাবেরটাই দাও। ভাই আমার হচ্ছে না।
আপনি ট্রাই করেন, অবশ্যই হবে। গুগল ক্রোম থেকে লিঙ্কটা কপি করে গুগল ক্রোম থেকে ট্রাই করো। আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটি সরি রিসার্চ ক্লাবের আইডি জাস্ট শেষে 2টা অক্ষর দিলাম। আচ্ছা দাও। ওকে স্যার। স্যার সাবমিট করে দিয়েছি স্যার। সাবমিট করার পর হচ্ছে স্কোর দেখার সময় ওখানে সব তার রেড নেম কালার আইডি এগুলো ক্রস কেন দেখাচ্ছে? আর নেম আইডি ক্রস দেখাচ্ছে। আমার মার্কিংও কমে গেছে স্যার এগুলোর জন্য। স্যার এক্সাম শেষ হলে কি বের হয়ে যাব? স্যার সাবমিট করা হয়ে গেলে ক্রস দেখাচ্ছে।
স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন করতাম স্যার। হ্যালো। স্যার আচ্ছা, স্যার আসসালামু হ্যাঁ আলাইকুম স্যার। হ্যাঁ স্যার হচ্ছে হ্যাঁ আমার মোবাইল চার্জ শেষ হয়ে গেছিল স্যার, আমি সাবমিট করার পরে হচ্ছে আর কি একটু মানে শাটডাউন হয়ে গেছিল মোবাইল। তখন তো স্যার আমার আচ্ছা সবগুলো হচ্ছে আর কি পার্সেন্টেজ কেটে গেছে, তো স্যার হচ্ছে যে কুইজটা সাবমিট হয়েছে কিনা বুঝতে পারবো কিভাবে? আচ্ছা, ওটা সাবমিট হয়ে গেছে, অসুবিধা নাই। আচ্ছা, আমার মাইক্রোফোন এতক্ষণ মিউট ছিল, আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি অসুবিধা নাই, সাবমিট হয়ে গেলে অসুবিধা নাই। তো আমি তোমাদের এতক্ষণ যে জিনিসটা বুঝাচ্ছিলাম, আমার মাইক্রোফোন মিউট হয়েছিল, আমি একা একাই বকছিলাম। তো দেখো যে স্যার আমি একটু ওটা চেক যদি সাবমিট, করতেন স্যার একটু। আচ্ছা তুমি আবার সাবমিট দাও। সাবমিট না হয়ে থাকলে মনে হলে আর একবার দিতে পারো, আগেরটাই কাউন্ট হবে। আচ্ছা, তো দেখো আমি যেটার জন্য আজকের কুইজটা নিলাম, মাইক্রোসফট মানে আমরা যে গুগল ফর্মে কুইজটা নিলাম, তো দেখো এখানে কিন্তু আমার রেজাল্টটা একটা গ্রাফের মধ্যে দেখাচ্ছে যে এখন পর্যন্ত 141-44 জন রেসপন্স করেছে আজকের কুইজে। তাদের মধ্যে অ্যাভারেজ মার্ক হলো 10-এর মধ্যে 7.32, এটা হচ্ছে অ্যাভারেজ মার্ক। আর দেখো 9 পেয়েছে 47 জন, 10 পেয়েছে 21 জন। তো স্যার এই একটু জিনিস, সমস্যা হচ্ছে, যে কারণে এখনো সাবমিট করতে পারিনি। সমস্যা হবে কি? এইটাতে তো কোনো সমস্যা হওয়ার তো কথা না গুগল ফর্মে। মানে নেটের সমস্যা হচ্ছিল তো, যখন এখন করছি এখনো সাবমিট করতে পারিনি এখনো। সমস্যা হবে কি? না না, সমস্যা নাই, মানে এটা জাস্ট তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, জি মানে এটা তো কোনো প্রাইস কিছু নাই, মানে এটা যাদের হয়নি তারা এমনি করে দাও, অসুবিধা নাই। তো দেখো এই যে আমাদের গ্রাফে কিন্তু রেজাল্ট গুলা দেখা যাচ্ছে, আবার নামগুলা ধরো দেখা যাচ্ছে, আবার এই যে কে কোন ডিপার্টমেন্ট থেকে, যে ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে 29 জন আছে। তারপরে ধরো সিএসসি থেকে ধরো 19 জন আছে, বিবিএ থেকে ধরো 2 জন আছে, বা ফুড নিউট্রিশন থেকে 5 জন আছে, লয়ে 7 জন আছে। তো এই জিনিসগুলো দেখো আমরা গ্রাফে কিন্তু দেখতে পাচ্ছি। আবার এইগুলা কিন্তু কপিও করা যাবে, এখান থেকে কপি করে তুমি ধরো পাওয়ার পয়েন্টে কিন্তু পেস্টও করতে পারবা, যে এই যে দেখো এই গ্রাফটা নিলাম আমি, ওখান থেকে কপি করে এখানে ধরো পেস্ট করে দিতে পারছি। তো এই যে আমাদের এই জিনিসগুলা দেখাচ্ছে। তো এই যে আবার ধরো এই যে আমার অ্যান্সার গুলাও কিন্তু আমাকে এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে, যে এই যে আমাদের এক্সেল এর ফরম্যাট হলো .xlsx। তো এইটা মানে আমরা যখন সেভ করতে যাই তখন ফাইলটা এই ফরম্যাটে আমাদের সেভ হয়। তো এই অ্যান্সারটা আমার 104 জন দিয়েছে, যে টোটাল আমার 172 জন রেসপন্স করেছে, তার মধ্যে 108 জন আমাদের এই অ্যান্সারটা কিন্তু করেছে। তো এখানে দেখো গ্রাফ আকারে কিন্তু আমার সবগুলা রেজাল্ট আমার দেখিয়ে দিচ্ছে। তো আবার দেখো যে এই যে আমার রেজাল্ট গুলা, এই যে আমি তোমরা যে সবগুলা কিন্তু আমার মাইক্রোসফট এক্সেল এর মতো গুগল শিটে এই জিনিসগুলা কিন্তু সেভ হয়ে আছে। আমি যদি তোমাদের শিট আকারে দেখাই, দেখো এই যে তোমরা যে অ্যান্সার গুলা দিলা ওগুলা কিন্তু আমাকে এক্সেলে রেজাল্ট গুলা দিয়ে দিয়েছে। যে এখন দেখো যে সবার আগে কে অ্যান্সার দিয়েছে, যে সবার আগে 9:28 মিনিট 49 সেকেন্ডে এই যে মুজতাহিদ হাসান, ও ধরো অ্যান্সার দিয়েছে ট্রিপুলি থেকে, আর ওর 10-এ ধরো 2 মার্ক মাত্র। তারপরে মানে ওরা ধরো একটু, আচ্ছা আচ্ছা দেখো এই যে ওখানে কিন্তু মার্কও দেখিয়ে দিচ্ছে আর নাম, তারপরে ধরো সেকেন্ডে। আচ্ছা আমি এই যে এখন এই যে দেখো এখানে ধরো মার্ক গুলা দেওয়া আছে, যে 10-এ কে কত মার্ক পেয়েছে এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমি চাচ্ছি যে দেখো এই জিনিসটা কিভাবে শর্ট হয়ে আছে, এইটা কে কখন সাবমিট দিয়েছে ওই অনুযায়ী আমার এই জিনিসটা ডাটাবেজে সেভ হয়েছে। যে এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল মানে গুগল শিট, মানে এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল এর মতোই। এখানে আমার কতজন 181 জন মতো আমার রেসপন্স করেছে, যে এখনো অনেকে অ্যান্সার দিচ্ছে। তো আমি যদি এটাকে আমার ফিল্টার করতে চাই, যে এই যে দেখো এখানে স্কোর লেখা আছে, তো এইখানে দেখো একটা ড্রপ ডাউন মেনু দেওয়া আছে। তো আমি এইখানে কি করব, যে আমি এটাকে শর্ট করব কি ভিত্তিতে, জেড থেকে এ পর্যন্ত। তাহলে জেড থেকে এ পর্যন্ত মানে কি, যে শেষ থেকে শুরু পর্যন্ত। মানে আমার যেহেতু 0 থেকে 10 আমার স্কোর আছে, ওই জন্য আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখো যে 10 কে কে পেয়েছে, যে সবার আগে মানে এই যে দেখো এখানে আমার 10 যারা পেয়েছে ওদের নাম্বারগুলা কিন্তু প্রথমে আছে, তারপরে 9 যারা পেয়েছে ওদের নাম্বারগুলা এখানে আছে।
তো 10 যারা পেয়েছে তাদের মধ্যে সবার আগে উত্তর দিয়েছে যে চৈতি, মানে অর্পণ সরকার চৈতি, এই ধরো 10-এ 10 পেয়েছে এবং সবার আগে উত্তর দিয়েছে যে 9টা 29-এ। তারপরে যে আছে জুমানা, এই ধরো 9টা 30-এ আমাদের উত্তর দিয়েছে। এই যে দেখো যে যখন আমরা একটা কুইজ টুইজ করি তো তখন ধরো মার্ক যদি সেম হয়ে যায় তখন কিন্তু টাইমটা দেখা হয়। দেখো এই যে এই দুইজন কিন্তু একেবারে একই, জয় বার্মা আর ধরো আসাদুজ্জামান আশিক, মানে এই দুইজন কিন্তু একই টাইমে ধরো সাবমিট দিয়েছে। তো তাদের মধ্যে দেখো এই কিন্তু আবার 14 সেকেন্ড আগে আমার সাবমিট দিয়েছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটাই দেখো আমাদের মাইক্রোসফট এক্সেলে কিন্তু সেভ হয়ে আছে। তারপরে দেখো অ্যান্সার গুলা, যে কে কোন অ্যান্সার দিয়েছে, কে কোন ডিপার্টমেন্ট থেকে। এখন আমি যদি এইটা তো মার্ক ওয়াইজ আমি শর্টিং করলাম, এখন যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইজ শর্টিংটা করতে চাই তাহলে আমি ডিপার্টমেন্টের এখানে কলামে ক্লিক করব। তারপরে যদি আমি শর্টিং এ যাই, তারপরে যদি এ থেকে জেড করি, তাহলে দেখো এই যে বিবিএ এর যারা আছে, তারপরে সিএসসি, তারপরে ইকোনমিক্স, ট্রিপলি, ইংলিশ, মানে সব কিন্তু আমার একসাথে হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমার গ্রুপিং করা সহজ হচ্ছে। আবার দেখো এইটা কিভাবে হচ্ছে, যে আমি এর আগে কিসে স্কোরের ভিত্তিতে শর্টিং করলাম, তাহলে বিবিএ ডিপার্টমেন্টের দেখো এই যে বিবিএ তে অনেকে পূর্ণরূপ অনেকে শর্ট ফর্ম দিয়েছে, ওই জন্য একটু সমস্যা হয়েছে। দেখো এই যে সিএসসি প্রথমে আমার শর্ট হয়েছে, তো সিএসসি ডিপার্টমেন্ট থেকে যে দেখো যে এ ধরো সবার আগে অ্যান্সার দিয়েছে। আচ্ছা ট্রিপুলি দেখাই, ট্রিপুলিতে সুবিধা হবে। তো দেখো এই যে ট্রিপুলির সিরিয়াল, তো ট্রিপুলি ডিপার্টমেন্টের মধ্যে সবার আগে অ্যান্সার দিয়েছে ধরো এমডি জুবায়েল, ও দিয়েছে যে 9টা 30 মিনিটে ও অ্যান্সার দিয়েছে। তো এইভাবে কিন্তু আমি শর্টিং করতে পারছি। ধরো আমি যদি আইডি ওয়াইজ শর্টিং করি, তো দেখো এখানে কিন্তু আমি আইডি ওয়াইজ শর্টিং করছি। তো এইভাবে মাইক্রোসফট এক্সেলে কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা আমি পাচ্ছি, যে কিভাবে আমি কোন শর্টিংটা করব, আবার কে কোন অ্যান্সার দিয়েছে, এগুলো সবই কিন্তু আমি এখানে দেখে নিতে পারছি। এগুলাই কিন্তু আমার সুবিধা, যে মাইক্রোসফট এক্সেলে প্রচুর পরিমাণে আমাদের এই ধরনের কাজগুলো আমরা করতে পারছি। তো এইটা বোঝানোর জন্য তোমাদের এই এক্সেলে আজকের কুইজটা নেওয়া, যে এখানে আমাদের শর্টিং করা যায়। আবার ধরো তোমার ধরো এই ডিজাইনটা ভালো লাগছে না, যে এটা আসলে কোন ফরম্যাটে আছে, এটা ধরো তোমার ভালো লাগছে না, তুমি চাইলে এই এক্সেলের ডিজাইন গুলাও কিন্তু চেঞ্জ করতে পারবা। তো ডিজাইনের জন্য আলাদা অনেকগুলা ফাংশন আছে, তো এইগুলা তোমরা নিজেরা একটু দেখবা, যে ধরো এইটাতে ধরো প্রত্যেকটাতে দাগ থাকবে অথবা লাল কালার নীল কালার হবে। তো এরকম প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ডিজাইনও আছে, তোমরা নিজেরা ওগুলা প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাস আর দীর্ঘ করছি না, অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তো শিহাব, তোমার যদি কিছু বলার থাকে। তো আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আজকের সেশনে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে শিহাব আছো তো, তাই না? আচ্ছা শিহাব সম্ভবত নাই। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকলো, তোমরা এখন লিভ নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আর আচ্ছা, আর কার কোনো কোশ্চেন ছিল কি? মানে আমি তো বুঝিয়ে গেলাম, মানে কার কোনো কোশ্চেন ছিল কি? কোশ্চেন থাকলে করতে পারো, আর যাদের সমস্যা তারা লিভ নিতে পারো। স্যার কোশ্চেন না স্যার, ওই যে আমি স্যার হচ্ছে আর কি, যে একটু আগে স্যার হচ্ছে ইয়ে দিয়েছিলাম যে আমার হচ্ছে স্যার সাবমিট হয়েছে কিনা, সেটা যদি স্যার চেক যদি করতেন আর কি, পরে স্যার লিঙ্কে আর কি হচ্ছে লগ ইন হ্যাঁ, এই করতে যে দেখো পারছিলাম এখানে না। কিন্তু আমি সার্চ